ওকে, আচ্ছা শুরুতে আমি একটু ব্রিফ করে নিই। সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে বা তোমাদের কাছে দেখা যাচ্ছে যে কম্পিটিং সেন্টেন্সের একদম শুরু থেকে বা শেষ পর্যন্ত যে রুলসগুলো আসলে আমরা দেখতে পাই বা তোমরা যেগুলো পড়ো তোমাদের একাডেমিক লাইফে বা হচ্ছে বিভিন্ন গাইড থেকে বা বিভিন্ন শিট থেকে, দেখা যাচ্ছে অনেক অনেক রুলস পড়ার পরেও কম্পিটিং সেন্টেন্স তোমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো কাজ করে। দেখা যাচ্ছে সো দ্যাট নাকি সো ডট ডট দ্যাট, টু নাকি টু ডট ডট টু, এরকম। সো বেসিক্যালি দেখা যাচ্ছে একটা গোলমাল লেগে যায়, তোমরা আসলে ঠিকমতো এগুলোকে রিলেট করতে পারো না একটার সাথে আরেকটা। তখন দেখা যাচ্ছে তোমরা এক্সাম হলের মধ্যে এগুলো নিয়ে একটু কনফিউশনে ভোগো। আর কনফিউশনের ভোগার রেজাল্টটা কী হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে এগুলোকে ঠিকমতো তোমরা অ্যাপ্লাই করতে পারো না পরীক্ষার হলের মধ্যে। ওকে, সো আজকে আমরা একদম শুরু থেকে শুরু করব, যাতে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ। সো আমরা শুরু করতেছি। ওকে, সবাই একটু নোটপ্যাড নিয়ে বসবা, যাতে কোনো সমস্যা ফেস করলে তোমরা এগুলোকে নোট ডাউন করে ফেলতে পারো, আর অবশ্যই এটাকে কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? ওকে, চলো। এখন বেসিক্যালি আমি তোমাদেরকে প্রিভিয়াস যে গ্রামার টপিকগুলো ছিল আমাদের, ওখানে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছে প্রত্যেকটা গ্রামার টপিকের ডিরেক্ট রুলসে চলে যাবে না। ডিরেক্ট রুলসে চলে গেলে হয় কি, যে তোমরা আসলে তোমাদের অনেক কিছু গ্যাপ থেকে যায়, অনেক কিছু গ্যাপ থেকে যায়। যেমন আজকে যে টপিকটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, এখানে তোমাদের কাজই হচ্ছে গ্যাপ ফিল করা। কি ফিল করা বলো তো? তোমরা গ্যাপ ফিল করবা, যে কোন কোন জায়গার মধ্যে সমস্যা আছে বা কোথায় কোথায় আসলে প্রবলেমটা কাজ করে, তোমরা ওগুলোকে ফিল আপ করে করে তোমরা হচ্ছে একটা সেন্টেন্সকে কমপ্লিট একটা রূপ দান করবা। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে একদম শুরু থেকে শুরু করতেছি। আর আমি আগেও তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা গ্রামার টপিকের যে নাম থাকে, প্রত্যেকটা গ্রামার টপিকের নামের মধ্যে এবং তার অ্যাক্টিভিটির মধ্যে আমরা দেখতে পাই যে মোটামুটি একটা রিলেশন থাকে। হ্যাঁ, সো আমাদের আজকে টপিকের নাম কি দেখো তো? কমপ্লিটিং সেন্টেন্স। আমাদের নামের মধ্যে আমরা এটা ইজিলি দেখতে পাচ্ছি যে কমপ্লিটিং সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্সকে আমরা কমপ্লিট করব। তোমরা হচ্ছে গ্যাপগুলোকে একটা ব্রিজ তৈরি করে তোমরা গ্যাপগুলোকে ফিল আপ করে দিবে। ওকে, সো আচ্ছা, তাহলে শুরু থেকে আমরা যদি শুরু করতে চাই, তাহলে তোমাকে আগে জানতে হবে একটু, এটা মুখস্থ করতে হবে না তোমাকে, তোমরা কখনো কোনো সংজ্ঞা মুখস্থ করবে না, জাস্ট একটু আইডিয়া নিবা যে আমি যে টপিকটা পড়তেছি এই টপিকটা আসলে কী নিয়ে কাজ করে এবং এইটার আসলে অ্যাকচুয়ালি মোটিভটা কী। ওকে, দেখো, লক্ষ্য করো, কমপ্লিটিং সেন্টেন্স ইজ আ গ্রামার টাস্ক। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একটা গ্রামাটিক্যাল আইটেম, বা তুমি এটাকে টাস্ক মানে তুমি হচ্ছে এটাকে আইটেম বলতে পারো বা ওয়ার্ক বলতে পারো বা কাজ বলতে পারো বা ধরো কোনো একটা আইটেম বলতে পারো। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স বিষয়টা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টাস্ক, মানে এটা একটা গ্রামারের একটা কাজ, ইন হুইচ, যেটার মধ্যে অ্যান ইনকমপ্লিট, একটা অসম্পূর্ণ সেন্টেন্স বাক্যকে ইজ কমপ্লিটেড, পরিপূর্ণ করা হয় বা পূর্ণতা দান করা হয় বাই ইউজিং, ব্যবহার করার মাধ্যমে প্রপার গ্রামার, সঠিক গ্রামার বা সঠিক ব্যাকরণ, প্রপার লজিক, সঠিক যুক্তি, প্রপার কনটেক্সট, সঠিক কনটেক্সট এবং প্রপার স্ট্রাকচার। বুঝছো? তার মানে আমাদের কাজই হচ্ছে আমরা গ্যাপ ফিল করব। গ্যাপ ফিলকে আমরা আমাদের মন মতো করতে পারবো না, একটা লজিক থাকতে হবে, একটা কনটেক্সট থাকতে হবে, একটা গ্রামার রুলস থাকতে হবে। হ্যাঁ, দেখো, আমরা একটু বাংলাতে শিখি যে কমপ্লিটিং সেন্টেন্স হলো এমন একটা গ্রামার টাস্ক যেখানে একটা অসম্পূর্ণ সেন্টেন্সকে গ্রামার, লজিক, কনটেক্সট, স্ট্রাকচার দিয়ে পূর্ণ করতে হয়। দেখো, তোমরা জাস্ট মাথায় রাখার জন্য বা আইডিয়া নেওয়ার জন্য এই তিনটা লাইনকে মনে রাখবা। একদম সহজ সংজ্ঞা, সহজ ডেফিনেশন, যে চারটা জিনিস: গ্রামার, লজিক, কনটেক্সট এবং তোমার হচ্ছে স্ট্রাকচার। গ্রামার, লজিক, কনটেক্সট এবং হচ্ছে তোমার স্ট্রাকচার। এই চারটা জিনিসের মাধ্যমে আমরা তোমাদের যেই গ্যাপগুলো দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার হলে, ওগুলোকে আমরা হচ্ছে ফিল করব। তবে আজকের এই রুলসগুলো করার পরে, তোমরা হচ্ছে ক্লাসটাকে সম্পূর্ণ করার পরে, আমরা তোমরা হচ্ছে ঢাকা বোর্ড, রাজশাহী, চিটাগাং এবং বরিশাল বোর্ডের কোশ্চেনগুলোকে সলভ করবো, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোকে। হ্যাঁ, ওগুলো তোমরাই সলভ করবা। আই হোপ যারা পুরো ক্লাসটা করবা তোমরা নিজেরাই দেখবা যে সেন্টেন্স দেখে তোমরা গেস করে ফেলতে পারবা। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি শুরুতে, সেটা হচ্ছে যে তুমি যদি ডিভাইড করো পার্সেন্টেজের উপরে, যে ভাইয়া আমার হচ্ছে আমি যদি কমিউনিটি সায়েন্স শিখতে যাই তাহলে আমার কী লাগবে, আমি যদি এই টপিকটা ভালো মতো শিখতে যাই বা আমি যদি শিখতে চাই তাহলে আমার কী লাগবে বা কোন দিকে আমাকে ফোকাস করতে হবে, তাহলে আমি বলবো এই যে টপিকটা কমপ্লিটিং সেন্টেন্স, এটার মধ্যে তোমার 50% তুমি যদি ডিভাইড করো, তাহলে আমি বলবো যে 50% তোমার হচ্ছে কনটেক্সট। কী বলো তো? কনটেক্সট বোঝার দক্ষতা। আমি মেবি গত ক্লাসে বলছিলাম যে যেই ছেলে মেয়ে বা যেই স্টুডেন্ট তোমার হচ্ছে কনটেক্সটটা বুঝতে পারে তার জন্য গ্রামার ইজি, কারণ কনটেক্সট বুঝলে তুমি হচ্ছে গেস করতে পারবা যে এখানে কী বলতেছে এবং তোমার এখানে কোন কোন বিষয়টা তোমার হচ্ছে এখানে ফিল আপ করতে হবে। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে 50% তুমি যদি কনটেক্সটটা ধরতে পারো, যে বাক্যের মধ্যে বাক্যের ডিমান্ডটা কী, তাহলে তুমি কমপ্লিটিং সেন্টেন্স 50% সলভ করে ফেলতে পারবা। আর বাকি 50% কি বলো তো? গ্রামার রুলস। বাকি 50% হচ্ছে গ্রামার রুলস বা গ্রামার যেসব স্ট্রাকচারগুলো আছে বা যে নিয়মকানুনগুলো আছে। হ্যাঁ, তাহলে 50% গ্রামার, 50% কনটেক্সট,
তোমার হচ্ছে একদম 100% তোমার হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে চ্যাপ্টারটা আছে, আমাদের যে ইউনিটটা বা আমাদের যে টপিকটা আছে, এই টপিকের হচ্ছে আমাদেরকে কী করতে হবে, সেন্টেন্সগুলোকে ফিল করতে হবে কী দিয়ে, আমাদের হচ্ছে গ্রামার দিয়ে, লজিক দিয়ে, কনটেক্সট দিয়ে এবং স্ট্রাকচার দিয়ে। ওকে, সো বেসিক্যালি তোমরা জাস্ট এটা আইডিয়া রাখবা, জাস্ট এই যে অনেক সময় তোমরা ভুলে যাও যে এটার আসলে কাজটা কী, এটার অ্যাক্টিভিটিটা কী। হ্যাঁ, সো ওইটা মনে রাখার জন্য তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমাদেরকে আসলে এটা ফিল আপ করতে হবে 4টা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে বলো তো? 4টা জিনিস দিয়ে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল তোমার হচ্ছে গ্রামার, দেন তোমার হচ্ছে লজিক, দেন তোমার হচ্ছে কনটেক্সট, অ্যান্ড দেন কী বলো তো, স্ট্রাকচার। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? বলো তো সবার কাছে ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে করে ফেলবা, কোনো কোশ্চেন বাদ রাখা যাবে না, প্রত্যেকটা কোশ্চেন তোমরা করে ফেলবা, আমরা একদম প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার কাট করে ফেলবো। ওকে, তারপরে আসো, এখন তোমাদের একটা কোশ্চেন থাকে প্রায়, যে ধরো তুমি একটা গর্তকে ভরাট করবা, তোমার এখানে কি লাগবে? সিমেন্ট, বালি বা ধরো মাটি লাগবে না, বা তুমি একটা এমটি স্পেসকে তুমি হচ্ছে ভরাট করবা, তোমার কিছু একটা তো লাগবে ওখানের মধ্যে, কোনো কথা বা কোনো একটা জিনিস তো লাগবে এটাকে ভরাট করার জন্য। এখন তোমরা যে পরীক্ষার হলে যে তোমাদের গ্যাপগুলো ফিল আপ করবা, এটা একটা গর্তের মতো না, কাইন্ড অফ গর্তের মতোই তো। এখন তোমরা যে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করবা, একটা যে গ্যাপ দেওয়া থাকবে এত বড়, তোমরা যে এটাকে কমপ্লিট করবা, কী দিয়ে করবা? কী দিয়ে? এটা আসলে আমরা এখানে কোন ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো? আমরা এখানে সিমেন্ট বালি ইউজ করতে পারবো? আমরা এখানে মাটি ইউজ করতে পারবো? এইটাই অনেকে তোমার হচ্ছে বুঝতে পারে না, অনেকে তোমার হচ্ছে হয়তো কী যেন ভেবে তোমার ডিরেক্ট রুলসে চলে যায়। তো তখন তারা আসলে ওই যে শুরুর দিকটা এবং মিডল এবং লাস্ট এটাকে আসলে তারা রিলেট করতে পারে না, দ্যাটস ওয়াই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা আসলে রুলসগুলোকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারে না। সো এইটার সলিউশন কি? তোমাকে আসলে বুঝতে হবে যে আমার যে টপিকটা আছে এই টপিকটার কাজ কী। ওকে, বুঝলাম, সেন্টেন্স কমপ্লিট করা। এবার সেকেন্ড কোশ্চেন, দ্য মেইন সেকেন্ড কোশ্চেন, যে আসলে আমি যে কমপ্লিট করব, কী দিয়ে করব? আমার ম্যাটেরিয়াল লাগবে না, আমার এটা হয়তো আমি কোনো ইনস্ট্রুমেন্ট পাবো না, বা আমি কোনো পার্থিব কোনো ম্যাটেরিয়াল পাবো না, বাট আমাকে কিন্তু গ্রামাটিক্যাল আইটেম লাগবে, যেগুলো দিয়ে আমরা এই যে এত বড় বড় আমরা হচ্ছে কী করবো বলো তো, এই গ্যাপগুলোকে আমরা যেহেতু ফিল করবো, আমাদের কিছু ম্যাটেরিয়াল লাগবে। ওকে, সো আসো আমাদের সেকেন্ড কোশ্চেন। তোমাদের একটা ফেমাস কোশ্চেন থাকে সবার, যে আসলে ভাইয়া সেন্টেন্সে আমরা কমপ্লিট করবো কী দিয়ে করবো, আমরা কী কী ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো আর কী কী ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো না। ওকে, সো আসো লক্ষ্য করো, আ সেন্টেন্স মে বি কমপ্লিটেড, একটা বাক্য তোমার হচ্ছে পরিপূর্ণ হতে পারে বা পূর্ণতা পেতে পারে বাই আ ওয়ার্ড, কোনো একটা শব্দ দ্বারা, আ প্রেজ বা একটা শব্দ গুচ্ছ দ্বারা, হ্যাঁ, অর আ ক্লজ একটা বাক্যাংশ দ্বারা, ডিপেন্ডিং। দেখো এই কথাটা তোমাদেরকে বারবার আমি বলতেছি যে কনটেক্সট কেন বুঝবা তোমরা, যারা কনটেক্সট বুঝতে পারে তাদের জন্য গ্রামারটা ইজি হয়। কেন? কারণ তারা ওই যে দেখেই গেস করতে পারে যে এখানে কী হচ্ছে, এখানে তোমার কী হবে সামনে। হ্যাঁ, সো কনটেক্সট বুঝতে পারলে তোমার গ্রামার, তোমার রুলস হালকা পাতলা জানলেও মোটামুটি একটা আনসার করে আসা যায়। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, যে সেন্টেন্সটাকে তুমি কমপ্লিট করতে পারবা হয় ওয়ার্ড দিয়ে, না হয় প্রেজ দিয়ে, অথবা ক্লজ দিয়ে। এটা ডিপেন্ড করবে, দেখো কি, দেখো তো, ডিপেন্ডিং অন হোয়াট দ্য সেন্টেন্স ডিমান্ড। ডিমান্ড মানে কি? চাচ্ছে বা দাবি করতেছে, বা হোয়াট দ্য সেন্টেন্স আপিলস, যে কি আপিল করতেছে, কি চাচ্ছে বাক্যটা। তার মানে একদম বেসিক কথাবার্তা হচ্ছে যে তুমি যখন কোনো সেন্টেন্সকে ফিল আপ করতে যাবা, তোমাকে ফার্স্ট অফ অল ওই সেন্টেন্সের কনটেক্সটটা বুঝতে হবে, ফার্স্টে পুরো সেন্টেন্সটাকে পড়তে হবে, পড়ার পর তুমি বুঝতে পারবা যে সেন্টেন্সের ডিমান্ডটা কোন জায়গায়, এই সেন্টেন্সের ডিমান্ডটা কোন জায়গায়। এটা কি তোমার ওয়ার্ড দিয়ে আমি ফিল আপ করে ফেলতে পারবো, নাকি আমার একটা প্রেজ লাগবে, নাকি একটা ক্লজ লাগবে? ঠিক আছে, এই বিষয়টা তোমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। তাহলে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে মেইনলি ওয়ার্ড দিয়ে, অথবা প্রেজ দিয়ে, অথবা আমাদের ক্লজ দিয়ে। ক্লিয়ার বলো তো সবার কাছে? এখন ওয়ার্ড, প্রেজ আর ক্লজের আলোচনা তোমরা মোটামুটি সবাই জানো, সো আমরা ওদিকে গেলাম না। আমরা আজকে আমাদের মূল যে ফোকাসটা, কমপ্লিটিং সেন্টেন্সের একদম A to Z শেষ করা, যাতে নেক্সটে তোমাদের আর কোনো ক্লাসের প্রয়োজন না হয়, একটা ক্লাস যাতে তোমাদের জন্য ইজি হয়, একদম এনাফ হয়, এনাফ হয়, যাতে তোমরা এটাকে কিছু রুলসকে একটু মাথায় সেভ করে নাও এবং এটাকে তোমরা একদম কুক করতে পারবা। ঠিক আছে, সো আমরা জেনে গেলাম যে হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স আমাদের কাছে ক্লিয়ার, এবং আমরা জানতে পারলাম যে কি আমাদের এইটা আমরা ফিল আপ করবো কি দিয়ে, বেসিক্যালি 3টা জিনিস দিয়ে, ওয়ার্ড, প্রেজ অর ক্লজ। ঠিক আছে, যখন যেটা আমাদের ডিমান্ড করবে সেন্টেন্সের দাবি অনুযায়ী, সেন্টেন্সের আপিল অনুযায়ী, আমরা হচ্ছে ওইটাকে গ্যাপটাকে আমরা হয়তো ওয়ার্ড দিয়ে, না হয় ক্লজ দিয়ে, না হয় হচ্ছে আমরা কী দিয়ে বলো তো, প্রেজ দিয়ে আমরা এটাকে কী বলো, এটাকে আমরা ফিল করবো। দেখো একটা এক্সাম্পল লক্ষ্য করো তোমরা, দেখো হি ইজ গুড অ্যাট ইংলিশ। ধরো আমি এখানের মধ্যে একটা ড্যাশ দিয়ে দিলাম এটার মধ্যে, এখানে আমি কিছু লিখলাম না, আমি কি লিখলাম, হি ইজ গুড ইংলিশ। এখন আমরা জানি, আমরা পড়ছিলাম গত ক্লাসে যে গুড অ্যাট হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে দক্ষ, তাই না?
তো এখানে আমাদের দেখো তো যদি তুমি এখানে অ্যাটটা ইউজ করে দাও, জাস্ট একটা ওয়ার্ড অ্যাট, তাহলে দেখো তো কী হয়, পুরো সেন্টেন্সটা ফিল আপ হয়ে গেছে না। এখন দেখো এই সেন্টেন্সটাকে ফিল আপ করতে তোমার কি বেশি কিছু প্রয়োজন হয়েছে নাকি একটা ওয়ার্ডই এনাফ? একটা ওয়ার্ডই এনাফ যে হি ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সটা ফিল আপ করতে গেলে আমাদের শুধুমাত্র একটা ওয়ার্ড প্রয়োজন হচ্ছে, জাস্ট একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড। এর এখানে কোনো তোমার কোনো এক্সট্রা কোনো কিছু লিখতেও হবে না, কোনো কিছু তোমাকে এখানে ডেসক্রাইবও করতে হবে না, জাস্ট একটা ওয়ার্ড দিয়ে তুমি একটা সেন্টেন্সকে ফিল আপ করে ফেলতে পারতেছো। হ্যাঁ, তারপর আসো সেকেন্ডটার মধ্যে যে হি কেম হেয়ার, হি কেম হেয়ার, সে এখানে আসলো। এবার দেখো তো আমাদের ধরো এখানে ধরো তোমার গ্যাপ দেওয়া ছিল, ডিনার দেওয়া ছিল, সে এখানে আসলো, কেন আসলো? একটা রিজন থাকবে না? আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, তোমরা দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে রুলসই থাকে না। রুলস থাকে না কেন বলতেছি, কারণ তুমি দেখবা যে তুমি যখন লজিক্যালি থিঙ্ক করবা, লজিক্যালি আমি বলতেছি লজিক্যালি, আমরা পড়ছিলাম না যে আমরা গ্যাপগুলো ফিল আপ করবো কী দিয়ে, শুধু রুলস দিয়ে না, আমাদেরকে লজিক জানতে হবে, আমাদেরকে কনটেক্সট জানতে হবে, আমাদেরকে মেইনলি হচ্ছে স্ট্রাকচার মেনটেন করতে হবে। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে দেখো তো হি কেম হেয়ার, সেখানে আসলো কেন বলো তো? সেখানে আসছিল কেন? টু হেল্প মি। এই যে দেখো হি টু হেল্প মি, এটা তোমার হচ্ছে একটা প্রেজ, একটা শব্দগুচ্ছ, ঠিক আছে? সো দেখা যাচ্ছে আমাদের একবার ওয়ার্ড লাগতেছে, আমাদের একবার প্রেজ লাগতেছে। এবার আসো যে আই নো দ্যাট, দেখো হি উইল কাম, আমি জানতাম, ধরো এটুকু তোমার হচ্ছে ধরো গ্যাপ ছিল বা এখানে ধরো ড্যাশ ছিল, ব্লাঙ্ক ছিল, তো এই ব্লাঙ্কের মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে যদি এরকম থাকে, বাক্যের কনটেক্সট অনুযায়ী আমরা এখানের মধ্যে একটা ক্লজ ইউজ করব, তাহলে আমাদের কাছে ক্লিয়ার যে আমরা যখন গ্যাপগুলো ফিল আপ করতে যাব আমাদের হয়তো ওয়ার্ড ইউজ করতে হবে, না হয় ফ্রেজ ইউজ করতে হবে, না হয় ক্লজ ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তোমার হচ্ছে ডেফিনিশন এবং ওটার অ্যাক্টিভিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানিয়ে দিও। কোনো কোশ্চেন থাকলে আমরা এখানে একটু সলভ করি, আর নয় আমরা সামনে আগাইতে পারি। একটু জানিয়ে দিবা কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিয়ে দেবা। আই হোপ কারো কোনো কোশ্চেন নেই, কি বলো তোমরা, আছে? আই হোপ কারো কোনো কোশ্চেন নেই। এখন দেখো প্রত্যেকটা গ্রামার আইটেমের মধ্যে তুমি দেখবা যে শুরুর দিকে, ওই যে আমি একটা কথা বারবার তোমাদেরকে বলি যে মর্নিং শোজ দ্য ডে, তুমি একটা টপিকের ব্যাপারে তোমার ইনিশিয়াল নলেজ কতটুকু আছে, এটা তোমাকে নির্ভর করবে যে তুমি আসলে কতটুকু শিখবা বা তুমি এটাকে কতদিন মনে রাখতে পারবা, বা তোমার ব্রেনের মধ্যে এই টপিকটা কতদিন সাস্টেইন করবে, ঠিক আছে? এগুলো আসলে তুমি নিজেই গেস করতে পারবে এক সময়। হুট করে রুলসে চলে গেলে বা হুট করে 20-30টা বা 50টা রুলস মুখস্থ করে ফেলে তাহলে কী হবে? তুমি দেখবে যে তুমি যেই গ্রামার বইয়ে খোলো, এখন একটা গ্রামার বই খোলো তুমি এখন এই ক্লাসের মধ্যে থেকেই দেখবা যে মোটামুটি 300, 400, 200 বা 150 এরকম একটা তোমার হচ্ছে রুলস দেওয়া থাকে। এখন একটার 5 নাম্বারের জন্য বা একটা 10 নাম্বারের জন্য তুমি যদি 200 বা 300 রুলস মুখস্থ করো, তাহলে তোমার কি এটা কোনো কাজে দিবে? ধরো তুমি কষ্ট করে মুখস্থ করলাই, বাট তুমি কি এগুলোকে ঠিকমতো পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবা? বা তোমার কি শুধু একটাই টপিক, তোমার কি আর কোনো অন্য টপিক নাই? স্যার এটা আসলে কোনোভাবে ম্যাক্সেস করে না, তুমি এটাকে কোনোভাবে মনে রাখতে পারবে না, এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম এবং ওয়েস্ট অফ এনার্জি। সো বেসিক্যালি আমরা দেখো তো আমরা একদম শুরু থেকে আমরা এই ডেফিনেশন থেকে শুরু করে আমরা ডেফিনেশন কমপ্লিট করে ফেললাম, একদম ডেফিনেশন যেটা তুমি হচ্ছে কোথাও আর পাবা না। তুমি দেখবে যে গ্রামার বইয়ের মধ্যে এত বড় একটা রুলস দিয়ে রাখছে বা কোনো শিটের মধ্যে এত বড় একটা রুলস দিয়ে রাখছে যেটা তুমি শুরুতেও বুঝবে না, শেষও বুঝবে না। বাট এই টপিকটাকে, এই সংজ্ঞাটাকে তুমি হচ্ছে কী করবা, একটু মুখস্থ করবে না, ভিজুয়ালাইজ করবে, একটু হচ্ছে ফিল করার ট্রাই করবা যে এই টপিকটা আসলে কী বা এই টপিকটা আসলে কেন কাজ করে বা এটা আসলে অ্যাক্টিভিটিটা কী। হ্যাঁ, ওকে। তারপরে আমরা সেকেন্ডে শিখলাম যে আসলে কী দিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট ব্ল্যাঙ্কটাকে আমরা ফিল করব বা কী দিয়ে আমরা গ্যাপটাকে আমরা ফিল করব। এই দুইটা বিষয় ক্লিয়ার না সবার কাছে? আসো আমরা নেক্সটে চলে যাই। কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা। আচ্ছা দেখো কন্ডিশনাল, আচ্ছা এখানের মধ্যে আমরা তাহলে আমরা ডিরেক্ট রুলসে চলে যাই। আই হোপ আমাদের কোনো কোশ্চেন নাই, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা, যে কোনো বিষয় কোশ্চেন, কারণ গ্রামাটিক্যাল আইটেমগুলো এমন একটা বিষয়, যদি কোনো একটা বিষয় তোমার একটু জট থাকে, কোনো একটা বিষয় একটু কনফিউজিং বা একটু আনক্লিয়ার থাকে, তুমি দেখবে যে ওইটার সাথে সাথে তোমার বাকি বিষয়গুলো তোমার হচ্ছে আনক্লিয়ার লাগবে, তোমার একটু ঝাপসা লাগবে, তুমি আসলে রিলেট করতে পারবে না। ওকে, আসো আমরা একদম ডিরেক্ট রুলসে চলে যাই। আমরা কিছু ক্লাসিক্যাল এবং ইম্পর্টেন্ট রুলসের মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটাকে কভার করে ফেলবো, একদম পুরো টপিকটাকে। হ্যাঁ, ওকে। আচ্ছা আসো আমরা ফার্স্টে তোমার হচ্ছে কী বলে এটাকে, আমরা একটু কন্ডিশনাল দিয়ে শুরু করি। কন্ডিশনাল, হ্যাঁ, এইটা পড়ার আগে আমি একটু তোমাদেরকে বলে দিই, আমি তো ফার্স্টে বলছিলাম যে কি 50% কনটেক্সট আর 50% গ্রামাটিক্যাল রুলস, তাই না? যে 50% কনটেক্সট বুঝতে পারলে আর 50% গ্রামাটিক্যাল রুলস দিয়ে কম্বাইন করে তুমি পুরো যে কোনো
সেন্টেন্সকে তুমি ফিল আপ করে ফেলতে পারবা, যে কোনো সেন্টেন্স। ওকে, তাহলে এবার আসো রুলসের মধ্যে। তুমি যদি রুলসের মধ্যে আসো তাহলে আপ টু 40%, কত বলো তো, আপ টু 40% তোমার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের জ্ঞান বা কমপ্লিটিং সেন্টেন্সের যে আইডিয়া তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি কন্ডিশনাল 4টা কন্ডিশনাল তুমি মনে রাখতে পারো, জাস্ট 4টা কন্ডিশনাল যদি মনে রাখতে পারো সামহাউ, তাহলে তুমি দেখবা যে তোমার কাছে মোটামুটি প্রতিটা বোর্ড এক্সামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 3টা, কখনো 4টা, কখনো 2টা, কখনো একটা তেমন আসে না, 2টা মাস্ট আসেই বোর্ড পরীক্ষার মধ্যে বা যে কোনো পরীক্ষার মধ্যে তুমি দেখবা যে 10টা দেওয়া থাকে ওখানের মধ্যে মোটামুটি 2টা বা 3টা এই তোমার কন্ডিশনাল থেকে থাকেই। সো এটা যে কত ইম্পর্টেন্ট তোমরা হয়তো অনেকে বুঝতেছো বা অনেকে বুঝতেছো না, বাট সবাইকে এটা মাথায় রাখতে হবে যে কন্ডিশনাল জানলে তোমার 40% কমপ্লিটিং সেন্টেন্স জানা শেষ, এবং এইটা তোমরা যত দ্রুত জানতে পারো বা বুঝতে পারো ততই মঙ্গল। ওকে, আসো ফার্স্ট অফ অল আমরা শুরু করতেছি দেখো জিরো কন্ডিশনাল দিয়ে। কী দিয়ে বলো তো? জিরো কন্ডিশনাল। হোয়াট ইজ জিরো কন্ডিশনাল? দেখো অনেক সংজ্ঞা পড়ছো জীবনে, অনেক ডেফিনেশন মুখস্থ করছো, অনেক লেখালেখি করছো, অনেক নোট করছো, বাট এখন কি কোনো কিছু মনে আছে? মনে নাই। আজকে কোনো সংজ্ঞা হবে না, কোনো ডিটেলসে কোনো ডেসক্রিপশন হবে না, জাস্ট একদম ফিল করে একটু ক্লাসটা করা ট্রাই করো যে আসলে কী বলতেছে ভাই, আসলে এখানের মধ্যে কী কী বিষয়গুলো উল্লেখ করতেছে। কারণ দেখা যাচ্ছে যে আমরা আমাদের জীবন পার করে দিচ্ছি, আমরা একদম ক্লাস 6, 7, 8 থেকে শুরু করে আজকে ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পর্যন্ত শিখতেছি, বাট দেখা যাচ্ছে আমরা তাও আমাদের এই হাতে এরকম থরথর করে কাঁপে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা ইউজ করতে যাই, তখন কি আনলেস হবে নাকি লেসড হবে নাকি সোদেট হবে নাকি কী হবে, আমরা কনফিউজড হয়ে যাই, আমরা আসলে একটু ফোকাস করতে পারি না বা আমরা আনসার করতে পারি না ঠিকঠাক মতো। ওকে, আচ্ছা জিরো কন্ডিশনাল নর্মালি মনে রাখবা কি, জিরো কন্ডিশনাল সবসময় তোমার ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে। কি বুঝাবে বলো তো? ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য বুঝাবে, অর সায়েন্টিফিক ফ্যাক্ট বুঝাবে। কি বুঝাবে? সায়েন্টিফিক ফ্যাক্ট। তুমি এটাকে ম্যাথমেটিক্যাল ট্রুথও বলতে পারো। হ্যাঁ, তাহলে নর্মালি জিরো কন্ডিশনাল কাজ করে তোমার হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এবং তোমার হচ্ছে কী নিয়ে বলো তো, এবং সায়েন্টিফিক ফ্যাক্ট দিয়ে। যেমন এটার স্ট্রাকচারটা তোমরা একটু শর্ট করে মনে রাখবা যে ইফ প্লাস প্রেজেন্ট ডিফিনিট প্লাস প্রেজেন্ট ডিফিনিট। কী বলো তো? জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি? ইফ প্লাস প্রেজেন্ট ডিফিনিট প্লাস প্রেজেন্ট ডিফিনিট। ক্লিয়ার? কী বলো তো? ইফ প্লাস প্রেজেন্ট ডিফিনিট প্লাস প্রেজেন্ট ডিফিনিট। দেখো তো একটা এক্সাম্পল লক্ষ্য করো, আমি তোমাদেরকে এই কথাটা আবার একটু রিপিট করতেছি তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য। মাঝে মধ্যে ইন সাম কেসেস যে তোমরা আসলে এক্সাম্পল তোমরা আসলে রুলস ভুলে যাবা। আমাদের হিউম্যান ব্রেনটাকে স্ট্রাকচার করা হয়েছে ওইভাবেই, আমরা আসলে অনেক কিছু আমরা মনে রাখতে চাইলেও আমরা এগুলো মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই। এটাই স্বাভাবিক, আমরা মানুষ, আমরা ভুলে যাব। তাই এটা নর্মাল না বিষয়টা? এটা কি অ্যাবনর্মাল নাকি? না, এটা নর্মাল বিষয়, বাট আমাদেরকে কিছু টেকনিকের মাধ্যমে আমাদেরগুলো মনে রাখতে হবে। আমি তোমাদেরকে গত ক্লাসেরগুলোতে বলছিলাম যে গ্রামারগুলোতে যে মোস্ট অফ দ্য টাইম তুমি হচ্ছে রুলস ভুলে যাবা, এটা আসলে একদম নর্মাল, বাট তুমি এই রুলসগুলোকে তুমি রিকল করতে পারবা কী দিয়ে জানো? এক্সাম্পল দিয়ে। এক্সাম্পল দেখে বা কোনো একটা সেন্টেন্স দেখে তুমি হচ্ছে রিকল করতে পারবা যে রুলসটা কী ছিল এবং এটা নিয়মটা আসলে কী বা স্ট্রাকচারটা কী ছিল। হ্যাঁ, দেখো তো সেন্টেন্সটা লক্ষ্য করো। ইফ ইউ হিট আইস, তুমি যদি হিট করো কাকে? তুমি যদি বরফকে কী করো? হিট দাও, বা তুমি যদি বরফের মধ্যে তাপ প্রয়োগ করো, তাহলে এটা কী হবে? দেখো তো, ইট মেল্টস। দেখো, ইট সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সাল ট্রুথ এবং তোমার হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্টের ক্ষেত্রে যেই কন্ডিশনালটা ইউজ হয় সেটাকে আমরা কী বলতে পারি? জিরো কন্ডিশনাল। কী বলো তো? জিরো কন্ডিশনাল। তোমরা এটাকে স্ট্রাকচারটা কি মনে রাখবা? ইফ প্লাস প্রেজেন্ট ডিফিনিট প্লাস প্রেজেন্ট ডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ডিফিনিট প্লাস প্রেজেন্ট ডিফিনিট। ঠিক আছে? তাহলে যেমন আমরা দেখতে পাচ্ছি কি, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ক্লিয়ার সবার কাছে? বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানিয়ে দিও। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই করে ফেলবা। আমি বারবার বলতেছি আমাদের প্রত্যেকটা রুলস, এই যে হ্যাঁ সামি আক্তার কমেন্ট করছে যে আমার রুলস মনে থাকে না। এটাই তো সবচেয়ে বড় প্রবলেম। দেখো বেসিক্যালি তোমার রুলস মনে থাকবে না, তবে মনে থাকবে আবার একটা রিজন থেকে। কীরকম রিজন বলো তো? তুমি যদি একটু এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, আর কখনোই তোমরা রুলস মুখস্থ করবো না। আমি তোমাদেরকে ফার্স্ট পেপারের ক্লাসও বলছি যে তোমরা এখন এডুকেশনের যে পর্যায়ে বিলং করতেছো, তোমরা কি মুখস্থ করবো এখন? বলো তো, মুখস্থ করে তোমাদের মনে থাকবে? পড়বা তো অবশ্যই, আইডিয়া নেওয়ার জন্য পড়বা যে আসলে কী বলতেছে এখানের মধ্যে। তোমরা একটু যদি এটা একটু নিজেকে কোশ্চেন করতে পারো যে এই টপিকটার মধ্যে অ্যাকচুয়ালি কী কাজ করবে, এটা আসলে কেন, এটা আসলে এখানে আমাদের কাজটা কী। ঠিক আছে, বুঝলাম যে আমরা এখানে সেন্টেন্সগুলোকে আমরা ফিল করবো, কী দিয়ে ফিল করবো, কী দিয়ে আমরা এটাকে পরিপূর্ণ করবো, এটা আমাদের ম্যাটেরিয়াল লাগবে না। এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। আর সামি আক্তারকে বলতেছি, তুমি হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা যে তুমি ফার্স্ট অফ অল একটা রুলসকে শর্ট করে পড়বা, অ্যান্ড সেকেন্ডলি এটাকে কখনো মুখস্থ করতে যাবে না। থার্ডলি হচ্ছে
এক্সাম্পল মনে রাখবে, এক্সাম্পল দিয়ে তুমি হচ্ছে রুলসটাকে আবার রিকল করতে পারবা, রিভাইভ করতে পারবা। ওকে, আচ্ছা দেখো, তাহলে আই হোপ জিরো কন্ডিশনাল নিয়ে কারো কোনো সমস্যা আছে থাকলে জানিয়ে দেবে, হ্যাঁ, আর নয় আমরা সামনে আগাইতে পারি। আচ্ছা ওকে, এবার আসো ফার্স্ট কন্ডিশনারের মধ্যে কোনো সংজ্ঞা হবে না, জাস্ট নর্মালি একটা সেন্টেন্স মনে রাখবে, একটা শর্ট একটা শব্দগুচ্ছ মনে রাখবে যে হোয়াট ইজ ফার্স্ট কন্ডিশনাল। দেখো নর্মালি রিয়াল পসিবিলিটি ইন ফিউচার বোঝাবে। দেখো রিয়াল মানে কি, বাস্তবসম্মত কোনো সম্ভাবনা বোঝাবে, যে ফার্স্ট কন্ডিশনালের কাজটা হবে তোমার কি, যে সামনে ভবিষ্যতে কোনো একটা বাস্তব জিনিস হতে পারে, একটা শর্ত দিয়ে রাখবে, হ্যাঁ। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। দেখো এটার স্ট্রাকচারটা কীরকম হবে, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখো ইফযুক্ত বাক্যের একদম ইজিলি মাথা রাখবা, ঠিক আছে। এগুলো আসলে ভুলে যাওয়ার মতো বিষয়, একটু যদি মাথা রাখতে পারো, যদি একটু মেমোরাইজ না করে যদি একটু ফিল করতে পারো, তাহলে দেখবে যেগুলো তোমার মাথায় থাকবে, সাস্টেন করবে লং টাইম। আর যদি মুখস্থ করে দেখবা যে এলোমেলো লাগতেছে, টায়ার্ড তো হবেই, এটা তো জাস্ট ওয়েস্ট অফ টাইম হবে। তাইলে নর্মালি তোমার হচ্ছে এটার স্ট্রাকচারটা কীরকম হয়, যে ইফযুক্ত বাক্যের কোনো ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি হয় এটা, তাহলে আমরা সেকেন্ডে কি ইউজ করব, সেকেন্ডে আমরা তোমার হচ্ছে এটার পরবর্তীতে দ্বিতীয় অংশ আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্সকে আমরা ইউজ করব। ক্লিয়ার কিনা সবার কাছে বলো তো? এইটা তোমাদের কাছে খুব ফেমাস একটা রুলস, আই হোপ। কিন্তু দেখা যাচ্ছে এটা একটা মুখস্থ করার পরে তোমরা এটাকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো না। এটার কারণ কি বলো তো? এটা জাস্ট প্র্যাকটিস। তোমরা যদি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো, দেখবা যে এই যে ফার্স্ট কন্ডিশনাল থেকে তোমার একটা কোশ্চেন থাকবেই, এইটা একদম বন্দুকের গুলি মিস হবে, বাট এটা মিস হবে না। তোমার বিগত সালে তোমার 2015, 16, 18 সব সালে তুমি দেখবা যে ফার্স্ট কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন আসতেছি বারবার ঘুরে ফিরে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আসো এবার মতো দেখো তো, ইফ ইউ কাম, দেখো আমাদের কি বলছি কি, ইফযুক্ত বাক্যের আমরা কি পড়ছিলাম, যে ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দেখো ইফ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেকেন্ড যে পার্টটা হবে, সেকেন্ড যে পার্টটা ধরো এটা তো আমাদেরকে বেসিক্যালি গ্যাপ দেওয়া থাকবে না, তাহলে এখানে আমরা কি ইউজ করবো। এখন দেখো তোমাদের হাতে একটা শক্তির জায়গা হচ্ছে কি, আমি মডিফায়ারের ক্লাসে বলছিলাম যে তোমরা হচ্ছে মাল্টিপল জিনিসকে তোমরা এখানে আনসার করতে পারো। এমন না যে তোমাদের স্যারের হাতে যে আনসার শিটটা আছে বা যেটা অনেকে দেওয়া হয়েছে গ্রামাটিক্যাল আইটেমের উত্তর হিসাবে, ওইটাই যে কারেক্ট তা কিন্তু না। গ্রামাটিক্যাল ক্ষেত্রে তুমি যদি লজিক দিয়ে বা তুমি যদি গ্রামারকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো, 3-4 বা এমনকি 5টা জিনিসও অ্যাট এ টাইম তোমার হচ্ছে আনসার হতে পারে। সো এই ক্ষেত্রে তোমার একটা টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। যেমন দেখো এই যে ইফ ইউ কাম, যদি এটুকু দেওয়া থাকে, বাকিটা যদি গ্যাপ থাকে, এবার তুমি তোমার মতো করে জাস্ট নিয়মটাকে অ্যাপ্লাই করে আর লজিকটা ঠিক রেখে তুমি এখানে যে কোনো সেন্টেন্স মেক করতে পারো, যে হি উইল, তোমার হচ্ছে হি উইল স্টাডি, হি উইল রান, হি উইল ওয়াক, যা মন চায় তোমার। বা তুমি এখানে হি বাদ দিয়ে তুমি এখানে আই ইউজ করতে পারো, উই ইউজ করতে পারো, তোমার যা মনে হয়। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে কি, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার সিম্পল টেন্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ইফ ইউ কাম হি উইল গো, তাহলে ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেকেন্ড অংশ কী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এটি হচ্ছে আমাদের তথাকথিত সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে? তাহলে জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল আই হোপ সবার কাছে ক্লিয়ার। কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা। তবে তোমরা হচ্ছে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ক্লুকে তোমরা একটু নোট ডাউন করে ফেলো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য ফ্রুটফুল হবে। আদারওয়াইজ দেখবা যে ক্লাস করছো, একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে, তারপর দেখবা যে এগুলো মাথায় নেই, ঠিক আছে। সো একটু নোট ডাউন করে ফেলো প্রত্যেকটা জিনিস। যদি রুলসগুলোকে নোট ডাউন করতে চাও, আমাদের পেইড বেসে যারা আছো তারা এই শিটটা পেয়ে যাওয়া পুরোটাই। সো বাকি যারা আছো তোমরা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ক্লুগুলোকে একটু নোট ডাউন করে ফেলো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলো। আই হোপ আমাদের জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল সবার কাছে ক্লিয়ার। চলো আমরা সামনে আগাই। সেকেন্ড কন্ডিশনাল, দেখো সেকেন্ড কন্ডিশনাল এটা তোমাদের কাছে অনেকের কাছে একটু পরিচিত, বা অনেকের কাছে তোমার হচ্ছে একটু এটাকে আনক্লিয়ার লাগে, একটা কনফিউজিং লাগে, হ্যাঁ। অনেককে আমি দেখছি, জানো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অনেককেই দেখছি যে আসলে 3-4টা কন্ডিশনালকে চিনে, সঙ্গ ঠিকমতো মুখস্থ করছে, ওকে নো প্রবলেম। বাট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে গেলে তোমরা একটু কেন জানি একটু পিছুপা হয়ে যাও, তোমরা ঠিকমতো এটাকে অ্যাপ্লাই করতে পারো না। মনে হচ্ছে এটা কি হবে কি না, বা আমি কি সেন্টেন্সটাকে ঠিকমতো স্ট্রাকচার করতে পারছি কিনা, বা আমি এটাকে ঠিকমতো সাজাতে পারবো কিনা, ঠিক আছে। এই যে একটা এটা কী বলে, এটা যে একটা উইয়ার্ডনেস, এই যে একটা কী বলে এটাকে, এই যে একটু কনফিউশন, এটা আসলে তোমাদেরকে পিছপা করে দেয় একটা জিনিসকে রাইটলি আনসার করার ক্ষেত্রে। ওকে, আসো সেকেন্ড কন্ডিশনাল, এটাকে মনে রাখবে কি, নর্মালি আনরিয়াল অথবা ইমাজিনারি প্রেজেন্ট আর ফিউচার বোঝাবে। তাহলে সেকেন্ড কন্ডিশনালের কাজই হচ্ছে এটা তোমার হচ্ছে যে কল্পনা বোঝাবে, এটা হয়তো তোমার আনরিয়াল, মানে এমন একটা জিনিস তোমার কাছে এটা অবাস্তব মনে হবে, অবাস্তব এমন কিছু তোমার বর্তমান অথবা ভবিষ্যতে বোঝাবে।
এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের কাজ। এটার স্ট্রাকচারটা কি দেখো তো, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয় বলো তো, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশ দেখো তো উড কুড প্লাস V1 হবে, যাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে থাকি। তাহলে আরেকবার এটা লক্ষ্য করো, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় সামহাউ, তাহলে সেকেন্ড অংশ তোমাকে কি করতে হবে, উড অথবা কুড আনতে হবে, এবং ভার্বের তারপরে যে ভার্বটা হবে তার হচ্ছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। লক্ষ্য করো এক্সাম্পলের দিকে, যে ইফ ইউ রিকোয়েস্টেড, দেখো তো ইফযুক্ত বাক্য এটা ঠিক আছে। এবার দেখো তো ইউ রিকোয়েস্টেড, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি বলতো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের সূত্র মিলছে না। এবার আমাদের কি করবে, এই যে জায়গাটা আমাদের গ্যাপ দেওয়া থাকবে, এখানে তোমাদেরকে গ্যাপ দেওয়া থাকবে। এবার তুমি হচ্ছে তোমার মতো করে জাস্ট রুলসটাকে ঠিক রেখে, কনটেক্সটকে ঠিক রেখে তুমি হচ্ছে তোমার মতো করে আনসার করে ফেলবা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কি ফলো করতে হবে, যে কোনো কিছু লিখতে গেলে আমাদের একটা সাবজেক্ট লাগবে, দেন আমাদেরকে উড বা কুডের যে কোনো একটা জিনিস আনতে হবে। তারপর আমরা জানি তোমার হচ্ছে উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো মডাল অক্সিলারির পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বা বেস ফর্ম বলো, বা রুট ফর্ম বলো, বা V1 বলো, যাই বলো না কোনো সেটা হবে হেল্প। যেমন ইফ ইউ রিকোয়েস্টেড আই উড হেল্প, বা আই উড স্টাডি, বা আই উড রাইট, বা আই উড রিড, বা আই উড সিট, আই উড স্টে, যাই তোমার মাথায় আসে না কেন, বাট শর্ত হলো তোমাকে কনটেক্সট এবং গ্রামাটিক্যাল যে রুলস এটাকে তোমাকে কম্বাইন করতে হবে। একটা মিক্সার করে তুমি হচ্ছে একদম সিম্পলি, একদম পিসফুলি তুমি এটাকে আনসার করতে ফেলতে পারবা, কোনো হেজিটেশন হবে না, কোনো কি বলে এটাকে, কোনো হচ্ছে সমস্যা হবে না। তো সেকেন্ড কন্ডিশনাল তোমার হচ্ছে দেখো তো আমাদের যেই থিমটা ছিল, যে এটা কী নিয়ে কাজ করে দেখো তো, এখানে বলছে ইফ ইউ রিকোয়েস্টেড, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতাম। দেখো তো কেমন একটা আনরিয়াল বা কেমন একটা ইমাজিনারি হয় না, যে করলে এটা হয়তো বা এরকম একটা বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কন্ডিশনাল তোমার ডিল করে কার সাথে, ইমাজিনারি প্রেজেন্ট অর ফিউচারের সাথে। হ্যাঁ, দেখো তারপরে আসো থার্ড কন্ডিশনাল। নর্মালি আনরিয়াল পাস্ট অথবা রিগ্রেট বোঝায়। বলো তো রিগ্রেট মানে কি জানো? হোয়াট ইজ রিগ্রেট, কেউ বলতে পারবা? রিগ্রেটকে তুমি বলতে পারো অনুতাপ। কি বলো তো? অনুতাপ। রিগ্রেট মানে কি? অনুতাপ। তাহলে থার্ড কন্ডিশনালের কাজই হচ্ছে এটা নর্মালি আনরিয়াল পাস্ট বা ধরো অবাস্তব যে অতীতকে বোঝাবে, অবাস্তব অতীত, এবং হচ্ছে রিগ্রেট বোঝাবে। আর তুমি একটা অনুতাপ প্রকাশ পাবে যে হায় হায় আমি এটা কেন করলাম না, বা তুমি যদি ওইটা করতে তাহলে এইটা হতো, তুমি ওইটা না করলে ওইটা হতো। ঠিক আছে, এরকম কিছু একটা অনুতাপ বোঝাবে, যেটা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যে সময়টা আমাদেরকে পাস করে চলে গেছে, ওই সময় সম্পর্কে বা ওই সময়ে করা বা না করা কোনো কাজ সম্পর্কে যদি কেউ আফসুস করে, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। দেখো তো ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, লক্ষ্য করো, ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশে উড হ্যাভ অর কুড হ্যাভ প্লাস ভার্বের পিপি হবে। দেখো তাহলে সেকেন্ড অংশে কী হবে, উড হ্যাভ অর কুড হ্যাভ প্লাস ভার্বের পিপি, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার আসো এক্সাম্পলের দিকে, যেটা আমি বারবার বলতেছি তোমাদেরকে এক্সাম্পলের দিকে ফোকাস করার জন্য। লং রানে তোমরা এটাকে মনে রাখতে পারবা, ট্রাস্ট মি। লং রানে তোমরা যদি একটু শর্ট করে যদি রুলসগুলোকে পড়ো, আর যদি এক্সাম্পলটা একটু মাথায় রাখতে পারো, লং রানে তোমরা এটাকে মাথায় সেভ করে রাখতে পারবা, একদম সাস্টেইন থাকবে এটা। ঠিক আছে, দেখো তো ইফযুক্ত বাক্য, আমরা একটা ইফযুক্ত বাক্য পাইলাম। এবার দেখো তো বলছি কি, এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স হওয়া লাগবে। দেখো ইফ দে, সাবজেক্ট পাইলাম আমরা, হেড পাইলাম, ভার্বের পিপি। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের পিপি প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস পিপি। তাহলে এটা কি বলো তো, বলো। ইফ দে হ্যাড স্টাডিড, আমাদেরকে তোমার হচ্ছে দেওয়া থাকবে এটুক পর্যন্ত, দেন আমাদেরকে এই যে শুরু থেকে একদম বড় একটা গ্যাপ আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন ডিপেন্ড করতেছে তোমাদের উপরে, তোমরা কি শর্ট সেন্টেন্স দিয়ে ফিল আপ করবা নাকি ব্রড সেন্টেন্স দিয়ে ফিল আপ করবা, এটা তোমরা তোমাদের মতো করে ফিল আপ করতে পারবা। বাট জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কম্বিনেশন। সেটা কিসের কম্বিনেশন বলো তো? স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড তোমার হচ্ছে কনটেক্সট। আচ্ছা, তাহলে দেখো তো ইফযুক্ত বাক্যের প্রথম অংশ তোমার যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাড প্লাস পিপি, তাহলে পরবর্তী অংশে আমাদেরকে কী আনতে হবে, উড হ্যাভ অর কুড হ্যাভ প্লাস ভার্বের পিপি। যেমন দেখো তো সাবজেক্ট কুড হ্যাভ নিয়ে আসলাম, দেন পাস্ট ভার্বের পিপি প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী অংশে আমাদের কী আনতে হবে বলো তো, কুড হ্যাভ বা উড হ্যাভ আনতে হবে প্লাস ভার্বের পিপি আনতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে ফুলি ডেসক্রাইব করতে পারবো বা ফুলি আনসার করতে পারবো। এখন তোমরা যদি যারা এগুলোকে ঠিক মতো একটু রিয়ালাইজ করবা, তোমরা দেখবা যে আমরা ক্লাসের শেষে যে এগুলোকে একটু মেমোরাইজ করবো, একটু প্র্যাকটিস করবো, ওই প্রত্যেকটা
প্রত্যেকটা কি বলে, প্রত্যেকটা হচ্ছে গ্যাপের মধ্যে তোমরা নিজেরাই দেখেই গেস করতে পারবা যে এখানের মধ্যে কী হবে। এটা কি ফার্স্ট কন্ডিশনাল, এটা কি সেকেন্ড কন্ডিশনাল, নাকি এটা কি জিরো, নাকি এটা থার্ড। ঠিক আছে, সো এই 4টা কন্ডিশনাল যে জানবে তার ট্রাস্ট মি, তার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের যে 40% আউট অফ 100-এর মধ্যে সে 40% সে ধরো জেনে ফেলছে। বাট শর্ত হলো এটাকে একটু মাথায় সেভ করে এটাকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি দেখবা যে তোমার কাছে এটা একদিন পরে একটু ঝাপসা হয়ে গেছে। ক্লিয়ার সবার কাছে? কোনো কমেন্ট থাকলে, কোনো হচ্ছে কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলো। যে কোনো বিষয়ের উপরে এটা রিলেটেড যে কোনো বিষয় অথবা গ্রামার যে কোনো টপিক নিয়ে তোমরা হচ্ছে কোশ্চেন করে ফেলতে পারো। ঠিক আছে, আসো এবার আমরা আসি কিছু ফেমাস চেহারা নিয়ে। হ্যাঁ, যে চেহারাগুলো তোমরা যদি একটু মাথায় রাখো তখন তোমরা দেখেই বুঝতে পারবে এটা এখানে কি হবে। এখানে ভার্বের কোড ফর্ম হবে, এখানে ফিল আপ, এখানে গ্যাপটাকে আমরা কি ওয়ার্ড দিয়ে পূরণ করবো নাকি কোনো প্রেজ দিয়ে, নাকি হচ্ছে ক্লজ দিয়ে, এখানে ভার্বের ফর্মটা কী হবে, এখানে অক্সিলারি ভার্ব আসবে কি আসবে না। এগুলোকে বলে কিছু পরিচিত মুখ, যেসব মুখ দেখেই বা যেসব ফেস দেখে তুমি হচ্ছে গেস করে ফেলতে পারবা এখানে কি হতে যাচ্ছে বা সেন্টেন্সটা কোন দিকে আগাচ্ছে। ক্লিয়ার? আসো, তার মধ্যে মোটামুটি একটা ফেমাস ফেস হচ্ছে তোমার ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম। কী বলো তো, ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম। আসো আমরা রুলসের মধ্যে চলে আসি। বাক্যের শুরুতে যদি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম থাকে, তারপর যদি ফর প্লাস পার্সোনাল অবজেক্ট দেওয়া থাকে, কী থাকে বলো তো? তার মানে আমরা দেখতে পেলাম যে যদি কোনো বাক্যের শুরুতে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দেওয়া থাকে এবং তারপর যদি একটা ফর থাকে প্লাস যদি একটা পার্সোনাল অবজেক্ট দেওয়া থাকে, তাহলে দেখো তো আমরা পরবর্তী অংশে 2+V1 বসাবো। কী কী বসাবো বলো তো? 2+ ভার্বের V1 বসাবো বা ভার্বের বেস ফর্ম বসাবো। এক্সাম্পলের দিকে আসো, ইট ইজ টাইম, দেখো এখানে ফর দেওয়া আছে, একটা পার্সোনাল অবজেক্ট মি দেওয়া আছে, এইটুকু তোমার গ্যাপ দেওয়া থাকবে, এইটুকু তোমাকে গ্যাপ দেওয়া থাকবে। যেখানে বলছে যে, আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলে নিই যে তোমরা একটু মাথায় রাখবা যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটার বাংলা অর্থ হয় যে এটাই উত্তম সময় বা এটাই সর্বোত্তম সময়, এরকম একটা জিনিস বোঝাবে। হ্যাঁ, তাহলে যে কোনো সেন্টেন্স যখন তোমরা পড়বা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে, তোমরা জাস্ট সিম্পলি মাথায় রাখবা এখানের মধ্যে তোমার নর্মালি কী করতেছে বলো তো, একটা উত্তম সময়ে কি করা উচিত বা কী করা উচিত না এটা তোমাকে হচ্ছে তারা ইন্ডিকেট করবে। হ্যাঁ, তো এখন তুমি ওই অনুযায়ী এটাকে ফিল আপ করবা। আচ্ছা, তারপর আমরা দেখতে পেলাম কি ইট ইজ টাইমের পরে যদি ফর আসে এবং পার্সোনাল অবজেক্ট আসে, তাহলে আমরা কী করবো, ওইটার পরে যে ব্ল্যাঙ্কটা থাকবে এটাকে ফিল আপ করার জন্য আমরা একটা টু আনবো, একটা ভার্ব নিয়ে আসবো বেস ফর্ম সহকারে এবং একটা অবজেক্ট ইউজ করবো এখানের মধ্যে। তার মানে আমরা এখানের মধ্যে আমরা আমাদের কনটেক্সট এবং গ্রামার মাথায় রেখে এগুলোকে বিবেচনা করে আমরা আমাদের মন মতো যা ইচ্ছা আমরা সেন্টেন্স মেক করতে পারবো। বাট হচ্ছে অনেক সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে গ্রামাটিক্যালি কারেক্ট বাট লজিক্যালি ইনকারেক্ট এইসব সেন্টেন্সকে তোমার কিন্তু আসলে গ্রহণ করা হয় না। বুঝো না বিষয়টা? গ্রামাটিক্যালি কারেক্ট বাট লজিক্যালি ইনকারেক্ট এগুলো সেন্টেন্স আসলে তোমার গ্রামাটিক্যালি হইলেও এগুলো কিন্তু কোনো মেক সেন্স করবে না। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে অ্যাট দ্য সেম টাইম লজিক বা কনটেক্সটের দিকেও খেয়াল রাখতে হবে, আর গ্রামাটিক্যাল আইটেম তো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখতে পেলাম যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি একটা ফর থাকে, একটা যদি পার্সোনাল অবজেক্ট থাকে, তারপর আমরা একটা 2+ ভার্বের বেস ফর্ম সহকারে একটা সেন্টেন্স মেক করে দেবো। জাস্ট সিম্পলি এতটুকু মনে রাখবা। এবার আসো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে, ধরো কোনো ফর নাই, কোনো পার্সোনাল অবজেক্ট নাই, ডিরেক্ট সাবজেক্ট দেওয়া আছে, তখন আমরা কী করব, তখন নর্মালি আমরা ভার্বের পাস্ট ফর্ম হবে। কী হবে বলো তো? ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। এখন তোমরা বলবো যে ভাইয়া দেখছেন আমাদের কীভাবে রুলস মনে থাকবে। সিম্পলি মাথায় রাখবা কীভাবে জানো? ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি তোমাদের ফর অথবা ফর প্লাস পার্সোনাল অবজেক্ট দেওয়া থাকে, তখন কী হবে? 2+V1 হবে, শেষ। আর যখন ফর প্লাস পার্সোনাল অবজেক্ট থাকবে না, যখন শুধু সাবজেক্ট থাকবে, তখন তোমরা কী করবা? তখন তোমরা ওই যে পরের যে ভার্বটা আছে ওইটার পাস্ট ফর্ম ইউজ করে দিবা। বা ধরো কোনো ভার্ব দেওয়া থাকলো না, তখন তোমরা কী করবা? তখন তোমরা তোমাদের মতো করে যেই সেন্টেন্সটাকে ইউজ করবা, একটা ভার্ব তো আনতে হবে তাই না? ওই ভার্বে তোমরা হচ্ছে নর্মালি পাস্ট ফর্মটা ইউজ করে দিবা। ঠিক আছে, এবার যদি মাথায় রাখতে পারো এটা সাস্টেন করবে লম্বা সময়, তোমরা নিজেরাও অবাক হয়ে যাবা যে এতদিন ধরে এটা মনে আছে হাউ। ওকে, লক্ষ্য করো তো, ইট ইজ হাই টাইম, এটাই সর্বোত্তম সময়। দেখো এখানটা একটা সাবজেক্ট দেওয়া আছে ডিরেক্ট আই, এখানে তোমার হচ্ছে নর্মালি আই দেওয়া থাকে, তারপরে তোমার হচ্ছে একটা গ্যাপ দেওয়া থাকে, লম্বা গ্যাপ। তোমাকে এখন এটাকে কনটেক্সট অনুযায়ী ফিল আপ করতে হবে। তাহলে আমরা কি জানলাম যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে তোমার যদি একটা সাবজেক্ট দেওয়া থাকে ডিরেক্ট, তখন আমরা পরবর্তীতে যে ভার্বটা আমরা ইউজ করবো, তখন আমরা ওই ভার্বের আমরা অবশ্যই আমাদেরকে কি ইউজ করতে হবে? ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন দেখো গিভের ফার্স্ট ফর্ম হচ্ছে গ্যাব,
যেমন ইট ইজ হাই টাইম আই গ্যাভ আপ টেলিং লাইস, এটা ইউ হ্যাড আর্নড ইট, বুঝছো? ইউ হ্যাড। ওকে, আই হোপ সব কিছু ক্লিয়ার এখন। আমরা তোমার হচ্ছে লাস্টে শেষ করছিলাম ইট ইজ হাই টাইম, তাই না? ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম আমরা শেষ করছিলাম পুরোটা। এবার আমরা হচ্ছে তোমার অ্যাজ ইফ অ্যাজ দো চলে যাই। অ্যাজ ইফ অ্যাজ দো তোমাদের কাছে সেকেন্ড যেই ফিজটা তোমাদের খুব হেল্প করবে সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। হ্যাঁ, এই অ্যাজ ইফ অ্যাজ দো আসলে অনেক সময় দেখা যায় তোমরা এগুলো রুলস মুখস্থ করো, রুলসগুলো তোমরা একটু শিটে লিখে ফেলো বা ধরো ডায়েরিতে নোট করো, বাট দেখা যাচ্ছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে গেলেও তোমরা এগুলোকে পারো না বা একটু মিসম্যাচ হয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমরা কী করবা, জাস্ট শর্ট করে মাথায় রাখবা যে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ যদি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সেকেন্ড অংশ ফার্স্ট ইনডিফিনিট, জাস্ট এইভাবে। অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে, সেকেন্ড অংশ অটোমেটিক্যালি ফার্স্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? জাস্ট এরকম রিভার্স হবে, ইউনো রিভার্স হবে। হ্যাঁ, যে যদি হয় প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেকেন্ড অংশ ফার্স্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলেও পরের অংশ অটোমেটিক্যালি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে? তাহলে দেখো তো, রাফি বিহেভস, রাফি ব্যবহার করে অ্যাজ ইফ এমনভাবে যে হি নিউ এভরিথিং। দেখো তো এখানের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, নি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। দেখো আমাদের সেন্টেন্সটা মেক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে আসো, দেখো ইউ স্প্যান্ট মানি, ইউ স্প্যান্ট মানি। দেখো ইউ সাবজেক্ট, স্প্যান্ট তোমার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর হচ্ছে মানি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের মধ্যে শুরুতে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট দেওয়া আছে। এবার যখন শুরুতে ফার্স্ট ইনডিফিনিট থাকবে, তাহলে আমাদের কাজটা কী হবে, সেকেন্ড যে ব্লাঙ্কটা থাকবে আমাদের এখানের মধ্যে আমাদেরকে ইউজ করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পিপি। দেখো যেমন ইউ সাবজেক্ট, হ্যাড পিপি, আর্নড ভার্বের হ্যাড প্লাস পিপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ অটোমেটিক্যালি ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আই হোপ ইট ইজ টাইম এবং হচ্ছে অ্যাজ ইফ নিয়ে কোনো সমস্যা নেই, দেন আমরা সামনে আগাইতে পারি। আই উইশ আই ফ্যান্সি। দেখো নেক্সট একটা রুলস তোমাদেরকে খুব বেশি হেল্প করবে, সেটা হচ্ছে তোমরা দেখবা একদম প্রশ্নটা হাতে পাওয়ার পরেই কন্ডিশনাল থেকে একটা, ইট ইজ হাই টাইম থেকে একটা, অ্যাজ ইফ থেকে একটা, এবং হচ্ছে আই উইশ আই ফ্যান্সি থেকে একটা থাকবে। দেখবে সিরিয়ালে দেওয়া থাকবে, একদম সিরিয়ালে। তখন তোমরা নিজেরা অ্যামেজ হয়ে যাবে যে আরে এটা তো ভালো মজা হলো। এগুলোই তোমার হচ্ছে একদম ফেমাস ফেস। আরও কিছু জিনিস আছে, আমরা সবগুলোই পড়ে ফেলবো। দেখো আই উইশ আই ফ্যান্সি, আমি ইচ্ছা করি বা আমি কল্পনা করি। দেখো অসম্ভব ইচ্ছে বোঝাতে, অসম্ভব ইচ্ছা প্রকাশ করতে আই উইশ আই ফ্যান্সি উড দ্যাট। তিনটা জাস্ট মনে রাখবা, আই উইশ আই ফ্যান্সি উড দ্যাট। এগুলো যখন কোনো একটা অসম্ভব ইচ্ছাকে প্রকাশ করবে এবং এগুলো দিয়ে যখন কোনো একটা বাক্য শুরু হবে, তখন যে ব্র্যাকেট দেওয়া থাকবে, তোমাদের যদি কোনো ব্র্যাকেট বা যদি কোনো ক্লু দেওয়া থাকে, ওই ক্লুর মধ্যে যদি কোনো বি দেওয়া থাকে, যদি কোনো বি ভার্ব দেওয়া থাকে, তাহলে ওই বি ভার্ব সর্বদা কী হবে, অয়ার হবে। বুঝছো? বুঝো নাই? যেমন এরকম দেওয়া থাকবে যে আই উইশ আই বি আ কিং, আই বি আ কিং। এখন বির মধ্যে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব অনেকগুলো আছে, প্রায় 7-8টার মতো আছে, এম ইজ আর, ওয়াজ আর, বিন বি, এরকম আছে। তো এখানের মধ্যে তুমি দেখবা যখন এরকম আই উইশ আই ফ্যান্সি দিয়ে কোনো বাক্য দেওয়া থাকবে, যেগুলোর মাধ্যমে আমরা একটা দেখবো যে একটা অসম্ভব ইচ্ছা প্রকাশ হয়েছে, অসম্ভব কোনো কল্পনা প্রকাশ হয়েছে, তখন আমরা কী করব, ব্র্যাকেটের যে বি ভার্বটা থাকবে, বা যদি কোনো বি ভার্ব দেওয়া নাও থাকে, তখন আমরা জাস্ট একটাই কথা ভাববো যে এখানের মধ্যে একটা অয়ার বসবে, সিম্পলি সাবজেক্টের পর একটা অয়ার বসে যাবে, আর কিছুই না। আই উইশ আই ওয়ার এ কিং, কমপ্লিট। ঠিক আছে? তাহলে এবং দেখো যে আই ফ্যান্সি আই কুড লিভ ইন, দেখো যে আচ্ছা আমরা একটু কমপ্লিট করে ফেলে। দেখো যে বি ভার্বের ক্ষেত্রে যদি বি ভার্ব দেওয়া থাকে, তাহলে সবসময় বি ভার্বের জায়গায় ওয়ার হবে। আর যদি অন্য কোনো ভার্ব দেওয়া থাকে, যেমন দেখো এখানে লিভ দেওয়া আছে, কী দেওয়া আছে এখানের মধ্যে, যদি অন্য কোনো ভার্ব দেওয়া থাকে, তখন আমরা কী করব, ওই ভার্বের আগে আমরা একটা কুড নিয়ে আসবো। কী নিয়ে আসবো বলো তো? একটা কুড নিয়ে আসবো। কুডের পরে সবসময় তোমার অটোমেটিক্যালি কী হবে, ভি অন হবে। তাহলে দেখো আই ফ্যান্সি আই কুড লিভ ইন দ্য লন্ডন, আই কুড লিভ ইন লন্ডন। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে আই উইশ আই ফ্যান্সি দ্বারা কোনো বাক্য শুরু হলে এবং যদি কোনো অসম্ভব ইচ্ছা প্রকাশ করে, তাহলে আমরা বেসিক্যালি ওখানে কী করব, ওখানে আমরা নর্মালি যদি বি ভার্ব হয়, তাহলে বি ভার্বের পরিবর্তে আমরা সবসময় এখানে ওয়ার ইউজ করব। আর যদি বি ভার্ব না হয় অন্য কোনো ভার্ব, তখন আমরা কী করব, ওই ভার্বটাকে আমরা একটা কুড নিয়ে আসবো এবং ওই ভার্বটাকে আমরা ভি ওয়ান ইউজ করবো। কী বলো তো? জাস্ট ভি ওয়ান। হ্যাঁ, অন্য কোনো ফর্মে আমরা এটাকে ইউজ করতে পারবো না। আচ্ছা, তাহলে আই উইশ আই ফ্যান্সি তোমাদের কাছে ক্লিয়ার, আই হোপ। তারপর আসো সামনে আগে আমরা বিফোর আফটার। আচ্ছা, আরও একটা ফেমাস ফেস আমাদের কাছে বিফোর আফটার। দেখবা যে বিফোর আফটার থেকে তোমার একটা থাকেই কোশ্চেন, মোটামুটি একটা তোমরা যখন কোনো একটা সেন্টেন্স মেক করতে যাবা, তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং করবা বা কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা অ্যাসে বা কোনো একটা লেটার লিখবা কারো কাছে, বা একটা ইমেল যখন লিখবা,
দেখবা যে পূর্বে পর এইগুলো তোমাদেরকে হরহামেশা ইউজ করতে হয়, তাই না? যে আমি তো এটার পূর্বে এটা করছিলাম বা ওইটার পরে এটা হয়েছিল, এরকম সেন্টেন্স তোমাদেরকে মেক করতে হয় না? তো ওই ক্ষেত্রেও তোমাদেরকে এটা অনেক কাজে লাগবে যে বিফোর আফটারের আগে পরে আমরা কোন কোন টেন্স ইউজ করবো। হ্যাঁ, দেখো বিফোর আফটার যুক্ত বাক্যের প্রথম অংশ ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। দেখো তো একদম অ্যাজ ইফ অ্যাজের সাথে মিল আছে না? আচ্ছা দেখো, তাহলে বিফোর আফটার যুক্ত বাক্যের প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট হবে, আর প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হলে পরের অংশ ফার্স্ট সিম্পল হবে। দেখছো একদম পুরো এরকম অবস্থা, এরকম অবস্থা যে প্রথম অংশ আমাদের ফার্স্ট সিম্পল হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট বা পিপি, আর প্রথম অংশ পিপি হলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট। দেখছো, তার মানে এরকম তোমার হচ্ছে এরকম একটা অবস্থা। আর গুণন পদ্ধতি, প্রথম অংশ ফার্স্ট সিম্পল হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট, আর প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হলে পরের অংশ ফার্স্ট সিম্পল। একদম দেখছো, একদম ক্লিয়ারলি মাথায় রাখতে পারবে এটাকে, জাস্ট কোনো মুখাস্ত না, জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখো যে কী কী হচ্ছে এখানের মধ্যে। দেখো এক্সাম্পল লক্ষ্য করো, উই স্টার্টেড দ্য ক্লাস। দেখো তো উই সাবজেক্ট, স্টার্টেড ভার্বের পাস্ট ফর্ম, ক্লাস মানে হচ্ছে এটা বাদ দিলাম, তাহলে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে বা পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, এখানে আফটার দেওয়া আছে। এখন তোমাকে বলছে এটাকে পুরোটাকে ফিল আপ করতে, তাহলে তুমি দেখতে পাচ্ছ কি এখানে একটা ভার্বের এখানে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে, মাঝখানে আফটার দেওয়া আছে। এখন লজিক্যালি রুলস অনুযায়ী তুমি কি করবা, এমন একটা সেন্টেন্স দিয়ে এমন একটা সেন্টেন্সকে তুমি মেক করবা যে সেন্টেন্সটা তোমার হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স বহন করে বা ওইটা সিমটমগুলো বহন করে। যেমন দেখো, দ্য টিচার সাবজেক্ট, হেডের হেড, এন্টার মানে কি ভার্বের পিপি, আর এটা তোমার হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো যে আমরা যখন দেখবো যে আফটার বা বিফোর যুক্ত বাক্যের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তখন অটোমেটিক্যালি আমরা পরের বাক্যটাকে পাস্ট পারফেক্ট ইউজ করব। আর যখন প্রথম অংশ এরকম থাকবে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দেখো দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে হেডের হেড, ডাইড হচ্ছে ভার্বের পিপি। তাহলে আমরা দেখতে পেলাম যে শুরুতেই কী দেওয়া আছে, শুরুতেই তোমার হচ্ছে ভার্বের বা ফার্স্ট পারফেক্ট টেন্সটা ইউজ করা হয়েছে। বা সেকেন্ডলি আমরা কী করব, বিফোরের পরে আমাদেরকে করতে হবে কি, ওই যে আমাদের নিয়ম অনুযায়ী ফার্স্ট পারফেক্ট দেওয়া থাকলে ফার্স্ট সিম্পল, আর ফার্স্ট সিম্পল দেওয়া থাকলে ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে, ওকে। দ্য ডক্টর কি বলতো, সাবজেক্ট, কেম কি কামের ফার্স্ট ফর্ম কেম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, শেষ। তাহলে তোমরা এগুলোকে একটু মানে অত মুখস্থ না করে, এত হচ্ছে তোমার এত কী বলে এটাকে এত ফোর্স না দিয়ে জাস্ট একদম সিম্পলি নাও না বিষয়গুলোকে, একদম সিম্পলি নাও, তাহলে দেখবা রুলসগুলোকে তোমাদের আর এত বেশি কনফিউজিং বা এত বেশি উইয়ার্ড মনে হবে না। এটা জাস্ট সিম্পলি টাফ, নট টক্সিক। এগুলোকে তোমরা যদি একটু সহজভাবে নিতে পারো, ট্রাস্ট মি, তোমাদের কাছে তোমাদের লং রানে তোমাদেরকে খুব হেল্প করবে এগুলো, কারণ এগুলো সবসময় লাগবে তোমাদের। এমন না যে এটা শুধু তোমাদের এখন লাগতেছে, সামনেও দেখবে লাগবে, আরও সামনে সবসময় এটা লাগবে। সো একটু মাথায় রাখতে পারলে দেখবা যে তোমরা লজিক্যালি এটাকে আনসার করে ফেলতে পারবা। একটু লজিক আর একটু রুলস, একটু লজিক একটু রুলস হলে একটা কম্বাইন করে তুমি এগুলোকে আনসার করে আসতে পারবে একদম উইদাউট এনি ডাউট, উইদাউট এনি কনফিউশন। আসো অ্যাজ সিন্স, হ্যাঁ অ্যাজ সিন্স আরও একটা সেলিব্রিটি বলতে পারো আমাদের কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, একটা সেলিব্রিটি অ্যাজ এবং সিন্স। হ্যাঁ দেখো, অ্যাজ সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফার্স্ট সিম্পল, আর প্রথম অংশ ফার্স্ট সিম্পল হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। দেখো তো আমাদের অ্যাজ ইফ অ্যাজ আর অ্যাজ সিন্স পুরো মিল আছে না, একদম কমপ্লিট মিল আছে যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? আচ্ছা দেখো, সিন্স দেওয়া আছে মাঝখানের মধ্যে, আর দেখো প্রথম অংশ দেওয়া থাকবে কি, ইট ইজ 5 ইয়ার্স, হিজ ফাদার ডাইড। দেখো প্রথম অংশ আমাদের মোটামুটি এখানে আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আর হচ্ছে আমাদের এখানের মধ্যে হিজ ফাদার ডাইড, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ডাইয়ের পাস্ট ফর্ম কি ডাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ অটোমেটিক্যালি কী হবে, ফার্স্ট ইনডিফিনিট, আর যদি প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ অটোমেটিক্যালি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। একদম কোনো কনফিউশন নাই এখানে, আর কোনো ব্যাখ্যারও প্রয়োজন নাই এখানে, আর কোনো ডেসক্রিপশনের প্রয়োজন নাই। জাস্ট মাথায় রাখবে যে প্রথম অংশ অ্যাজ সিনযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট, প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো তো সবার কাছে? আচ্ছা এবার আসো, হোয়াইল খুব একটা ইম্পর্টেন্ট সেলিব্রিটি আমাদের হচ্ছে কম্পিটিং সেন্টেন্সের মধ্যে একটা বিশাল জায়গা ধারণ করে। অনেকে তোমার হচ্ছে জাস্ট এতটুকু জানে যে হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এতটুকু তোমাদের এই ক্লাসের জন্য এনাফ না। তোমরা এখন যে ক্লাসে বিলং করতেছো, তোমাদের এডুকেশনের এই পর্যায়ে তোমাদেরকে আসলে একদম ডিপলি জানতে হবে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে যে এই বিষয়টা আসলে এটা কি সারফেস লেভেল থেকে শুরু করে তোমাদের একদম ডিপে যাওয়া লাগবে। ডেপথে প্রবেশ করলে তোমাদের কাছে অনেক কিছু আনলক হয়ে যাবে। হ্যাঁ দেখো তো
নর্মালি সবাই জানে কি হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, নো প্রবলেম, এটা সবাই জানে। যেমন হোয়াইলের পরে রিড ছিল, এটা রিডিং হয়ে গেছে, হোয়াইল রিডিং মাই বুক, ওকে নো প্রবলেম। তবে হোয়াইলের পর যখন তোমার সাবজেক্ট প্লাস ভার্ব হবে, হোয়াইলের পর কী হবে, সাবজেক্ট প্লাস ভার্ব হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কী হয় বলো তো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে হোয়াইলের পর যখন একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে তখন আমরা এখানে একটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, এবং মেইন ক্লজ বা প্রিন্সিপাল যে ক্লজটা থাকবে আমরা ওখানে কি ইউজ করব, আমরা ওখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। এটাকে আরেকটু ক্লিয়ার করতে পারবো তোমরা যদি এক্সাম্পলটা লক্ষ্য করো। যেমন দেখো, হোয়াইল আই ওয়াজ রিডিং, দেখো হোয়াইলের পর যখন সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে তখন আমরা এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। যেমন দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ বসছে তার প্লাস ভার্বের সাথে আইএনজি বসছে, তাহলে আই ওয়াজ রিডিং, হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য ইলেকট্রিসিটি কেম। দেখো তো মেইন ক্লজ যেটা, এটা কিন্তু আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা। দেখো তো, দ্য ইলেকট্রিসিটি কি বলো তো, সাবজেক্ট, আর কেমটা কি, কামের ফার্স্ট ফর্ম, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট এটুকু মনে রাখবা যে হোয়াইলের পরে যখন ভার্ব প্লাস আইন, হোয়াইলের পর কোনো ভার্ব থাকলে ভার্ব প্লাস আইনজি হবে, ওকে। কিন্তু হোয়াইলের পর যখন কোনো একটা সাবজেক্ট থাকবে এবং কোনো একটা ভার্ব থাকবে তখন আমরা কি করব, ওই সেন্টেন্সটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, এবং ওই সেন্টেন্সের যে মেইন ক্লজটা থাকবে ওই মেইন ক্লজটাকে আমাদেরকে লিখতে হবে কোন টেন্সে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। যেমন দ্য ইলেকট্রিসিটি কেম। ক্লিয়ার কিনা বলো তো সবার কাছে? আমরা কিন্তু খুব দ্রুত আগাচ্ছি। দেখো জাস্ট এতটুকু করে মাথায় রাখবো তোমরা, এত কষ্ট করতে হবে না, ট্রাস্ট মি। জাস্ট কি পয়েন্টগুলো একটু মাথায় রাখবে, জাস্ট কি পয়েন্টগুলো, আর কিচ্ছু না। কি পয়েন্ট মাথায় রাখলে সব কিছু রিমেম্বার করতে পারবা। কি পয়েন্ট মানে সব কিছু, কি পয়েন্ট মানে হচ্ছে তোমার এটা কি বলে, প্রত্যেকটা জিনিস তোমার কাছে আনলক হয়ে যাবে। কোনো কোশ্চেন থাকলে মাস্ট করে ফেলবা, আমি বারবার বলতেছি তোমাদেরকে, কোনো কোশ্চেন তোমার আনক্লিয়ার রাখা যাবে না। ওকে, বলো এখন হোয়াইল পর্যন্ত আমরা যা যা আলোচনা করছি, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে তোমরা মাস্ট করে ফেলো, তোমরা হচ্ছে কোনো কিছু আনক্লিয়ার রাখবা না, যাতে এই ক্লাসটা তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট হয়, একদম যাতে এনাফ হয়ে যায় তোমাদের জন্য, যাতে আর কোনো ক্লাস করা না লাগে। ওকে, আসো সেকেন্ডে আমরা চলে যাই। এবার আসো উড ইউ মাইন্ড। হ্যাঁ, উড ইউ মাইন্ড, দেখো উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এখন আমরা যে গ্যাপগুলো আমরা ফিল করতে হবে না। ধর একটা গর্ত হয়ে আছে, তোমাকে বলতেছে তুমি গ্রামাটিক্যাল আইটেম এবং কনটেক্সট দিয়ে তুমি হচ্ছে গ্যাপটাকে ফিল করো। তোমার কিছু উইপন লাগবে না। উইপনগুলো কী বলো তো, এই যে আরেকটা উইপন, উড ইউ মাইন্ডকে দেখেই তুমি গেস করে ফেলতে পারবা যে এখানে তুমি নেক্সটে কী ইউজ করবা। উড ইউ মাইন্ড দেখে তুমি গেস করে ফেলতে পারো যে সামনে কী হবে, অ্যাজ দো দেখেই তোমার মনে পড়তে হবে যে আরে এটা তো ওরকম, ঠিক আছে। এইটুকু কোয়ালিটি অর্জন করতে পারলে ট্রাস্ট মি তোমাদের কোনো সমস্যা হবে না, একদম প্রত্যেকটা গ্যাপ তোমরা একদম ইজিলি আনসার করে ফেলতে পারবা। দেখো তো, উড ইউ মাইন্ড থাকলে কী হবে, উড ইউ মাইন্ডের পরে যে ভার্বই থাকুক না কেন, যত কঠিন ভার্বই থাকুক না কেন, তোমরা কী করবে, জাস্ট ভিং ইউজ করে দেবা। ভিং কি বলো তো, ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো তো, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, যে কোনো ভার্ব দেওয়া থাকে, রিড বলো, টেক বলো, বা ধরো সুইম বলো, যাই দেওয়া থাকুক না কেন, যে কোনো ভার্ব দেওয়া থাকলেই তুমি জাস্ট নর্মালি উড ইউ মাইন্ডের পরে ভিং ইউজ করবা, ভার্ব প্লাস আইএনজি। তোমার রুলসটা এখানে শেষ। তোমার দেওয়া থাকবে যে উড ইউ মাইন্ড দেওয়া, এটুকু থেকে তোমার হচ্ছে একটা ব্লাঙ্ক দেওয়া থাকবে, তুমি কি করবা, তোমার একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে একটা সেন্টেন্সকে তুমি এখানে কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে। এবার আসো উড রেদারের মধ্যে। উড রেদার আরেকটা ইম্পর্টেন্ট থিম। দেখো তো গঠনটা কি, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস V1 প্লাস দেন প্লাস ভার্ব অথবা নাউন। আচ্ছা, উড ইউ মাইন্ড নিয়ে কোনো কোশ্চেন আছে? আই হোপ নট। উড ইউ মাইন্ড নিয়ে কোনো কোশ্চেন থাকলে একটু করে ফেলো দেখি তো। এটা খুব বেশি সিম্পল, এখানে কোনো কমপ্লেক্সিটি নাই, একদম সিম্পল। যে উড ইউ মাইন্ড থাকলে জাস্ট এটার পরবর্তী যে ভার্বটা থাকবে ভিং হবে, ভার্ব প্লাস আইএনজি, আর কোনো কনফিউশন নেই এটার মধ্যে। হ্যাঁ, এবার উড রেদারের মধ্যে কী হবে বলো তো, সাবজেক্ট প্লাস উড রেদার। দেখো তো, আই উড রেদার ডাই, আমি মারা যাব, দেন স্টিল, আমি চুরি করছে বরং আমি মারা যাবো, এটাই বেটার। দেখো উড রেদার, আই উড রেদার, তাহলে সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ধরো তোমার হচ্ছে যে ভার্বের V1 ডাই, দেন থাকবে, তারপর তোমার একটা ভার্ব থাকবে, ঠিক আছে। তাহলে যখন তোমার উড রেদার থাকবে সবসময় মাথা রাখবে যে উড রেদারের পরে আমরা কি ইউজ করবো, আমরা হচ্ছে ভার্বের বেস ফ্রম বা V1 ইউজ করব। ক্লিয়ার? উড রেদারের পরে আমরা কি ইউজ করব, একটা V1 ইউজ করবে, তারপর একটা দেন থাকবে, দেন তুমি হচ্ছে কনটেক্সট অনুযায়ী তুমি একটা ভার্ব ইউজ করতে পারবা বা একটা নাউন ইউজ করতে পারবা সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। হ্যাঁ, তোমরা আজকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমরা এটাকে একদম ইজিলি দেখতে পারবা যে উড রেদারের ইউজ, উড ইউ মাইন্ডের ইউজ, তখন তোমরা নিজেরাই অ্যামেজড হয়ে যাবা। তার মানে তোমরা দেখবে যে ঘুরে ফিরে কয়েকটা রুলস বারবার আসে।
প্রত্যেকটা বোর্ড এক্সামের মধ্যে তুমি দেখবা যে কন্ডিশনাল থেকে শুরু করে তোমার হচ্ছে যে এটা কী বলে কন্ডিশনাল, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ সিন্স, তোমার হচ্ছে যে উড ইউ মাইন্ড, উড রাদার, অ্যান্ড সিরিয়াল আসতেছে কি হ্যাড বেটার। দেখো হ্যাড বেটার সহ সকল মডেল অক্সিলারির পরে V1 হয়, তোমরা জানো যে অনেকে তোমার হচ্ছে এটাকে চিনে না, অনেকে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাইটকে অক্সিলারি ভার্ব হিসেবে চিনে, বাট হোয়াট ইজ হ্যাড বেটার? হ্যাড বেটার ইজ অলসো আ মডেল অক্সিলারি। তাহলে এটার পরে নর্মালি কী হবে? V1 হবে, যাই হি হ্যাড বেটার গো হোম, হি হ্যাড বেটার গো হোম, এখানে ভার্বের V1 হয়েছে। যদি এরকম থাকে যে হি হ্যাড বেটার ড্যাশ, তাহলে তোমরা এখানে গো দিয়ে বা যে কোনো একটা ভার্বের V1 দিয়ে একটা সেন্টেন্সকে মেক করে ফেলবা, জাস্ট উইদাউট এনি কনফিউশন, একদম ক্লারিটি সহকারে, ঠিক আছে? এবার আসো টিল আনটিল। আচ্ছা, টিল আনটিল অনেকে তোমার হচ্ছে এটাকে খুব বেশি ইম্পর্টেন্ট রুলস মনে করে, বা ধরো এটাকে অনেকটা খুব বেশি কী বলে এটাকে খুব বেশি কমপ্লেক্স মনে করে বা খুব বেশি ইন্ট্রিকেট মনে করে, বাট দেখো তো এটা না তোমাকে হচ্ছে এইটা সবসময় একটা অ্যাফার্মেটিভ ভাইব তোমাকে দিবে, বা হচ্ছে টিল আনটিল দেখবা যে তোমাদের গাইডে অনেক লম্বা করে লেখা আছে, একদম ডেসক্রিপশন এত বড়। নর্মালি তোমরা দেখবা যে অ্যাফার্মেটিভ যে ভাইবটা দিবে তোমাকে, মানে টিল এবং আনটিল যুক্ত বাক্য তোমাকে কখনো নেগেটিভ ভাইব দিবে না, নর্মালি দেয় না। এরকম থাকবে তোমার সেন্টেন্সগুলো যে ওয়েট হেয়ার আনটিল, এই যে ওয়েট হেয়ার আনটিল দিয়ে তোমাকে এখানে গ্যাপ দেওয়া থাকবে। এরপরে তোমার এটার মধ্যে কোনো সার্টেন কোনো রুলস নেই, তোমাকে এই সেন্টেন্সগুলো করতে হেল্প করবে তোমার প্রিভিয়াস গ্রামারের উপর যে নলেজগুলো আছে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস, বা তোমার হচ্ছে হেড থাকলে V3, বা ধরো হ্যাভ থাকলে এটা হবে, বা এমিজার থাকলে, বা ধরো এমিজার ওয়াজার পরে তোমার হচ্ছে ভিং হবে। এই যে তোমার আগের যে প্রিভিয়াস যে নলেজগুলো, ওগুলো তোমাকে এইটা ফিল আপ করতে হেল্প করবে। যেমন দেখো যদি এরকম দেওয়া থাকে যে ওয়েট হেয়ার আনটিল ড্যাশ, তোমার এখানে কিছু দেওয়া নাই, তখন তুমি কী করবা? তুমি তোমার মতো করে এই সেন্টেন্সটার সাথে যায়, কনটেক্সটার সাথে খাপ খায় এমন তুমি একটা কী করবা বলো তো, এমন একটা তুমি সেন্টেন্স মেক করে ফেলো। যেমন দেখো ওয়েট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস, সাবজেক্ট থার্ড পারসন, স্টপ তোমার হচ্ছে কি ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়ে গেছে। তার মানে যখন টিল আনটিল দেখবা তখন তুমি দেখবা যে তোমার হচ্ছে মোটামুটি তোমার প্রিভিয়াস নলেজগুলো তোমাকে খুব বেশি হেল্প করবে। প্রিভিয়াস নলেজ বলতে কী বুঝেছি বলো তো? প্রিভিয়াস নলেজ তার মানে তুমি যেগুলো আগে শিখছো, একদম বেসিক নলেজ। তার মানে টিল আনটিল অর্থ যতক্ষণ না, কি বলো তো? যতক্ষণ পর্যন্ত না। এখানে অপেক্ষা করবা, এখানে তোমরা অপেক্ষা করবা যতক্ষণ না বৃষ্টি বন্ধ হয়, ঠিক আছে? তাহলে এদের পরবর্তী অংশ সবসময় অ্যাফার্মেটিভ হবে, এটা মাস্ট তোমরা মনে রাখবে যে যখন টিল আনটিল দিয়ে যখন তোমরা এটাকে ফিল আপ করতে যাবা, পরবর্তী যে অংশটা থাকবে ওটা মাস্ট তোমাদের অ্যাফার্মেটিভ হবে। মাস্ট এটাকে তো কখনো নেগেটিভ বানানো যাবে না, সবসময় এটাকে কী করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে, হ্যাঁ বোধক বাক্য তৈরি করতে হবে। তাহলে টিল আনটিল খুবই সিম্পল, জাস্ট কনটেক্সটের সাথে মিল রেখে একটা গ্রামাটিক্যালি কারেক্ট এটা সেন্টেন্স মেক করে ফেলবা। আমি আগেই তোমাদেরকে বলছি যে কনটেক্সট যদি বুঝতে পারো, আর 50% কনটেক্সট 50% গ্রামার, একদম ইকুয়ালি 100% কমপ্লিট সেন্টেন্স, 100%। ওকে, আচ্ছা আসো। দো অলদো ইন স্পাইট অফ, আচ্ছা দো অলদো ইন স্পাইট অফ, দেখো দো অলদো আছে, সিন্স, বিকজ, অ্যাজ লং অ্যাজ, এই অনেকগুলো আছে এগুলোর সাথে, হ্যাঁ, ইন স্পাইট অফ। তাহলে দো অলদো ইন স্পাইট অফ এগুলো একই রকম, কেবল একটি অর্থবহ বাক্য যোগ করতে হবে। দেখো এরকম ইজিলি তুমি কোনো বইতে পাবা না, দেখবা যে একদম কমপ্লেক্স করতে করতে মনে হচ্ছে এগুলোকে একদম জর্জরিত করে ফেলে, যে দো থাকলে এরকম হবে, অলদো থাকলে এরকম হবে। দো অলদো অর্থ যদিও, আর ইন স্পাইট অফ অর্থ সত্ত্বেও, হ্যাঁ। এই জাস্ট এই তিনটা থিম তোমরা মাথায় রাখবা, ওয়ার্ডের দিকে লক্ষ্য করবা, কনটেক্সটটা কী ডিমান্ড করতেছে, সেন্টেন্সের ডিমান্ডটা কী, ওই ডিমান্ড অনুযায়ী তোমরা একটা ইজি সেন্টেন্স মেক করে ফেলবো। যেমন দেখো দো হি ইজ পুয়ার, দেখো ধরো এতটুকু দেওয়া থাকবে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, বা ধরো হি ইজ ডিসঅনেস্ট, বা ধরো হি ইজ আ লায়ার, বা ধরো হি ইজ আ, তোমরা যেটাই দাও বাট কনটেক্সটের সাথে মিল থাকতে হবে, হ্যাঁ। এতটুকু মেনটেন করলেই তোমরা হচ্ছে লং রানে গিয়ে এটাকে মনে রাখতে পারবা, তোমরা এটাকে আনসার করে ফেলতে পারবা। আচ্ছা, আমরা তো অনেকগুলোই শুরু করে ফেললাম, অনেকগুলো আমরা শেষও করে ফেললাম রুলস, আমাদের আর বেশি বাকি নেই। এই রুলসগুলো থেকে তোমাদের এখনও পর্যন্ত কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলো। কোনো কোশ্চেন হচ্ছে হাইড রাখা যাবে না, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আমরা কী করবো বলো তো? এক্সপ্লোর করে ফেলবো। আচ্ছা, এবার আসো লিস্ট। এই যে আরেকটা সেলিব্রিটি আমাদের কম্পিটিং সায়েন্সের মধ্যে একটা সেলিব্রিটি হচ্ছে লিস্ট। লিস্ট অর্থ কী বলো তো? লিস্ট অর্থ পাছে। একটা খুব কবিতা তোমরা পড়ছিলাম না যে পাছে লোকে কিছু বলে, পাছে কি হয়, হ্যাঁ, এরকম একটা অবস্থা। দেখো প্রিন্সিপাল ক্লজ, তোমরা আই হোপ প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজগুলো তোমরা শিখো, তোমরা জানো, সো হিসেবে আমি ওদিকে ফোকাস করলাম না। দেখো প্রিন্সিপাল ক্লজের পর লিস্ট দেওয়া থাকলে, প্রিন্সিপাল ক্লজের পর যদি লিস্ট দেওয়া থাকে, তারপর সাবজেক্ট
কী বলতো সাবজেক্ট এরপর শুড প্লাস ভি ওয়ান হবে। দেখো একদম সিম্পল, এটা জাস্ট একবার মাথায় রাখো। প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে একটা করে লিস্ট থেকে থাকবেই। লিস্ট নিয়ে আসে না এরকম কোনো বোর্ড কোশ্চেন সচরাচর পাওয়া যায় না, যে কোনো বোর্ড হোক না কেন। তাহলে প্রিন্সিপাল ক্লজের পর যদি লিস্ট থাকে তাহলে তারপরে একটা সাবজেক্ট ইউজ করতে হবে এবং তারপর একটা শুড হবে, আর শুড হলে অটোমেটিক্যালি তারপরে ভি ওয়ান হবে। দেখো হি র্যান ফাস্ট, এটা প্রিন্সিপাল ক্লজ, সে দ্রুত দৌড়ায়, দৌড়াচ্ছে যে লিস্ট যাতে করে, বা ধরো পাসে মানে কি, ধরো ভয় থাকে যে যদি না সে করে ফেলে বা যদি না সে বলে ফেলে, এরকম একটা অবস্থা। লিস্ট পাসে, এটা সবচেয়ে কাছের ওয়ার্ডটা কী হয়, পাছে। তাহলে হি র্যান ফাস্ট, লিস্ট হি শুড মিস দ্য ট্রেন, একটা সাবজেক্ট আনতে হবে, তারপরে শুড আনতে হবে, শুডের পর অটোমেটিক্যালি ভার্বের ভি ওয়ান হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট যখন থাকবে তখন তুমি সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান, কী বলো তো, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান, এই স্ট্রাকচারটাকে তুমি ফলো করবা আর ইজিলি আনসার করে ফেলবা। এই গঠনটাকে মাথায় রাখতে পারলে ইজিলি আনসার করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না তোমার। আর লিস্ট দেখবা যে তোমরা মোটামুটি লিস্টকে চিনো, অনেক দিন ধরে তোমরা লিস্টকে চিনো, মোটামুটি ক্লাস 7-8 থেকে অনেকে এটাকে চিনে রাখতেছো যে এটা তোমার হচ্ছে কম্পিউটিং সায়েন্সের মধ্যে এটা ভালো ইউজ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করতে গেলে তোমরা এগুলোকে ঠিকমতো করতে পারো না, ওই যে রুলসটাকে খুব বেশি বড় করে মুখস্থ করা আর হচ্ছে যে প্র্যাকটিস না করা। ঠিক আছে, আচ্ছা তাহলে অলদো লিস্ট আই হোপ ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন নাই আই হোপ, থাকলে করে ফেলবা। আচ্ছা এবার আসো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, আরও একটা ফেমাস সেলিব্রিটি, এইটা যদি মাথায় রাখতে পারো দেখবা যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের মধ্যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অতটা আসে না, সো দ্যাট থেকে আসে। অবশ্য দুইটার কাজই সেম, তুমি বলতে পারো যে একই মায়ের পেটের ভাই, বা সহোদর। আসো, প্রিন্সিপাল ক্লজের পর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পর ক্যান অথবা মে বসে। কি বসে? ক্যান অথবা মে বসে। কি বসে? মে বসে। আচ্ছা, আর যদি প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয় কিন্তু পাস্ট টেন্স হলে, আচ্ছা সরি, তার মানে দেখো আমাদের শর্ত হচ্ছে কি, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবজেক্টের পর আমরা ক্যান এবং হচ্ছে মে এটা বসাবো। আর ক্যান আর মে হলে অটোমেটিক্যালি পরের ভার্বটা যেন কী হবে বলো তো, পরের ভার্বটা অটোমেটিক্যালি কী হবে, ভি ওয়ান হবে বা প্রেজেন্ট টেন্স হবে, এটা আমরা সবাই জানি। তাহলে আর যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে আমরা এখানে ক্যানের জায়গায় কুড, মেয়ের জায়গায় আমরা এখানে মাইট বসাবো। ক্লিয়ার কিনা বলো তো সবার কাছে? সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুইটা টার্ম, দুইটা হচ্ছে ক্লু, এই দুইটার পর যদি ওই দুইটা যুক্ত কোনো সেন্টেন্স যখন প্রিন্সিপাল ক্লজ যখন প্রেজেন্ট টেন্সে থাকবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে তখন হচ্ছে আমরা এটাকে ক্যান এবং মে ইউজ করবো সাবজেক্টের পরে। আর যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তখন হচ্ছে আমরা এটাকে ক্যানের জায়গায় বসাবো কুড আর মেয়ের জায়গায় বসাবো মাইট। ঠিক আছে, এই দুইটা লাইন জাস্ট মাথায় রাখবা, কোনো বড় রুলস না, কোনো বিস্তর আলোচনা না, জাস্ট এই দুইটা রুলস যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সো দ্যাট যুক্ত বাক্য প্রিন্সিপাল ক্লজটা তখন আমরা এখানে মে বা ক্যান বসাবো, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স তখন আমরা এখানে কুড অথবা মাইট বসাবো। লক্ষ্য করো, দ্য বয় রিডস মোর, দেখো দ্য বয় সাবজেক্ট প্রেজেন্ট ফ্রম মোর, আচ্ছা অবজেক্ট। দেখো সো দ্যাট দেওয়া আছে মাঝখানে, আমরা দেখতে পাচ্ছি যে সো দ্যাটের আগের যে সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজটা তোমার হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে দ্য বয় রিডস মোর, সো দ্যাট যাতে করে। এবার আমাদের কী করতে হবে বলো তো, একটা সাবজেক্ট আনতে হবে, একটা ক্যান আনতে হবে। কারণ ক্যান আনবো কেন, কারণ আগের ক্লজটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, দ্যাটস আমরা এখানে সাবজেক্ট পরে একটা ক্যান নিয়ে আসবো। তাহলে হি ক্যান, আর ক্যান যেহেতু আসছে, ক্যান মশাই যেহেতু চলেই আসছে, ক্যানের পরে কি কখনো ভার্বের অন্য ফর্ম হতে পারবে? ক্যান কি এটা হতে দিবে না। কারণ কি, আমরা জানি যে প্রত্যেকটা মডেলের পরে তোমার ভি ওয়ান হয়। কী হয় বলো তো, ভি ওয়ান হয়। সো বেসিক্যালি আমরা এখানে কি ইউজ করবো, একটা সাবজেক্টের পর আমরা ক্যান নিয়ে আসবো, তারপরে আমরা একটা ভার্বের ভি ওয়ান নিয়ে আসবো, দেন আমরা বাকি অংশ আমাদের যা মন চায়, কনটেক্সটের সাথে মিল রেখে আমাদের যা মন চায় আমরা ইউজ করতে পারবো এখানের মধ্যে। ঠিক আছে, ওকে। তারপর আসো, সো ডট ডট দ্যাট, সো ডট 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 দ্যাট। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা খুব বেশি অনেকের সাথে এটা কনফিউজিং ফিল হয়, এটা আমরা আরেকটু ক্লিয়ার করে বলি। দেখো, সো ডট ডট দ্যাট যুক্ত বাক্য, সো এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে, দেখো এটা একটু মাথায় রাখবা যে সো এর পর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে তারপর দ্যাট সাবজেক্ট ক্যান নট বা কুড নট প্লাস ভি অন হবে। দেখো, আচ্ছা আমরা একটু এক্সাম্পলে চলে আসি, তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে রিয়েলাইজ করতে। দ্য বয় ওয়াজ সো ইল দ্যাট, এখন দেখো তো এই সোটা তোমার এখানে আছে,
গ্যাপটা এই যে মাঝখানে তোমার যেই হচ্ছে কি বলে এটাকে, যে মাঝখানে যেই গ্যাপটা আছে এটা তোমার হচ্ছে একটু লম্বা গ্যাপও হতে পারে, আবার জাস্ট একটা ওয়ার্ডের গ্যাপও হতে পারে। দেখো তো এই যে সো এবং দ্যাটের মধ্যে গ্যাপটা কি অনেক বড়, নাকি জাস্ট একটা ওয়ার্ডের গ্যাপ বা একটা লাভ দেওয়ার দূরত্ব বলি আমরা এটাকে, হ্যাঁ। তো দেখো তো সো এর পর একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে তোমার ইল, তারপরে দ্য বয় ওয়াজ সো ইল দ্যাট, এই দ্যাটার পর আমরা এখানে কি আনবো বলো তো, দ্যাটার পর আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো যে হিটা কি, কারণ বয় যেহেতু ছেলে আমরা এটার পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করতে পারি হি। তারপরে একটা কুড নট নিয়ে আসবো, তারপরে কুড নটের পরে কুড হোক বা কুড নট, শুড হোক বা শুড নট, মাইট হোক বা মাইট নট। তারপরে আমরা অবশ্যই জানি কি আমরা এখানে নর্মালি কি ইউজ করবো, আমরা এখানে নর্মালি ভার্বের V1 ইউজ করবো, V1 ইউজ করে দেবো, শেষ। তাহলে দেখো তো সো দ্যাট যুক্ত বাক্যের তোমার হচ্ছে সো এর পর যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে তাহলে আমরা নর্মালি দ্যাটের পরে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, একটা কুড নট নিয়ে আসবো, এবং তোমার হচ্ছে কী আনবো বলো তো, একটা ভার্বের V1 যুক্ত ভার্ব নিয়ে আসবো। আচ্ছা, ক্লিয়ার সবার কাছে? সো ডট 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 সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে করে ফেলো। কোনো কোশ্চেন কি কারো আছে? আমরা কিন্তু অনেকটাই ক্লিয়ার করে ফেলছি জানো, আমরা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে চলে আসছি আমাদের ক্লাসের। এই যেগুলো বলতেছি তোমাদের কাছে মনে হবে যে ভাই এগুলো তো খুব শর্ট শর্ট করে লেখা, এগুলো কি এনাফ হবে, বা এগুলো কি এত এত কম রুলস কি আমরা আসলে পড়লে কি আমাদের কমন পড়বে? ট্রাস্ট মি, তোমরা এই জাস্ট যেগুলো বলতেছি আমি, হয়তো এখানে 12-13টা হয়তো হয়ে গেছে, হয়তো আরও 5-6টা রুলস হবে ইন টোটাল। বাট তোমরা যদি তোমাদের গ্রামার বই খোলো দেখবা যে তোমরা নিজেরাই এই রুলসের মধ্যে হারিয়ে যাবা। এত রুলস, 100, 200, 300, 400, এমনকি 500 রুলসও দেওয়া থাকে কোনো কোনো বইয়ের মধ্যে। সো এটা কি মেক সেন্স করে? একটু আনসার দাও তো আমাকে, এটা কি মেক সেন্স করে? তোমরা কি কখনো এনি অফ ইউ তোমরা কি এটাকে মুখস্থ করতে পারবা? বা মুখস্থ যদি ধরো কষ্ট করে মুখস্থ করছো, অনেক কষ্ট করে তোমরা এগুলোকে দিনের পর দিন রাতের পর রাত ধরে মুখস্থ করছো, মুখস্থ করবে একদিক থেকে ভুল বা আরেক দিক থেকে, তাহলে একদম ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি হয়ে যাবে। আচ্ছা, এবার আসো পরবর্তী রুলসের মধ্যে, আনলেস। আচ্ছা, আনলেস দেখো, আনলেস অর্থ কি? যদি না। আনলেসের মানে কি? যদি না। দেখো আনলেস যুক্ত বাক্য, আনলেসের পরবর্তী অংশ আগের অংশের সাথে মিল রেখে পূরণ করতে হবে। দেখো দ্যাটস ইট, আর কিচ্ছু না। একটা কনটেক্সট তোমাকে বুঝতে হবে যে এখানে আনলেসের আগের অংশটা কি বলছে, পরের অংশটা জাস্ট ওরকমভাবে সেমভাবে মিলাই তুমি হচ্ছে আনসার করে ফেলবা। দেখো তো, আনলেস ইউ স্টার্ট রাইট নাও, দেখো আনলেস ইউ স্টার্ট রাইট নাও এটুকু দেওয়া থাকবে, বাকিটা তোমাকে ফিল আপ করতে হবে যে যদি না তুমি এখন শুরু করো। দেখো তো, যখন এরকম বলা হবে যে তুমি যদি এখন শুরু করো তাহলে তোমার এই কাজটার ফলাফল কি তুমি এখন পাবা নাকি ভবিষ্যতে গিয়ে পাবা, জাস্ট একটু মেক সেন্স করবে এটাকে, জাস্ট একটু ভাববা, জাস্ট আ ম্যাটার অফ সেন্স, আর কিচ্ছু না। বলছে তুমি যদি এখন শুরু করো তাহলে ইউ উইল মিস দ্য প্লেন, আনলেস ইউ স্টার্ট রাইট নাও। তুমি যদি এখন শুরু না করো তাহলে তোমার ভবিষ্যতে গিয়ে এই কাজটা হবে, বা তুমি যদি এখন শুরু করো ভবিষ্যতে গিয়ে তোমার ওই কাজটা হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যে কাজটা এখন করতেছি এটার ফলাফল কি আমরা মানে ইনস্ট্যান্ট পাচ্ছি, নাকি একটু ওয়েট করা লাগতেছে? আর একটু ওয়েট করতে করতে আমাদের সামনে ফিউচার চলে আসতেছে না? তোমরা মনে হয় বুঝো নাই। তার মানে আনলেস যুক্ত বাক্য, আমরা দেখতে পাচ্ছি যে আনলেস যুক্ত বাক্য যখন আমরা ফিল আপ করবো নেক্সট পার্টটা, তখন আমাদেরকে মোটামুটি একটা কনটেক্সট ফিল আপ করতে হবে, কনটেক্সটের সাথে মিল রেখে, যে তুমি যদি এখন শুরু না করো তাহলে তুমি প্লেনটা মিস করবে, তুমি যদি এখন শুরু না করো তুমি ভবিষ্যতে গিয়ে সাফার করবে, তুমি যদি এখন কাজটা না করো তুমি সামনে গিয়ে তুমি ইন ফিউচারে অনেক অনুতাপ করবে। তাহলে আনলেস যুক্ত বাক্য আনলেসের সাথে মিল রেখে একটা রিলেটিভিটি তোমাকে এখানে প্রদান করতে হবে যে আসলে এই কাজটা কেন, এই কাজটা করলে ভবিষ্যতের ফলাফলটা কীরকম হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আনলেস। হ্যাঁ, এটাকে এত ডিপ ভাবার কোনো দরকার নেই। আচ্ছা, এবার আসো টু. দেখো টু এর গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস V1। দেখো টু প্লাস V1, তোমরা দেখবা যে মডাল অক্সিলারির পরে V1, টুর পরে V1, তারপরে মোটামুটি কিছু অ্যাডজেক্টিভ কিছু অ্যাডভার্বের ব্যবহার, এইগুলোর সাথে তোমাদের আজকে কিছু রুলস কেবল যুক্ত হলো, বাকিগুলো তোমরা আগেই জানো। তার মানে এই বিষয়টা কি এতটা টাফ, এতটা ইন্ট্রিকেট? একদমই না, একদম সিম্পল। হ্যাঁ, জাস্ট যদি একটু রিয়েলাইজ করতে পারো, যদি একটু ফিল করতে পারো, হ্যাঁ, আর ভুলও তো এগুলো মুখস্থ করা যাবে না। দ্য ম্যান ইজ টু ওল্ড, দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমরা রুলসকে রিকভার করতে পারবো বা রিভাইভ করতে পারবো, আমি আগে বলছি। দেখো তো এক্সাম্পলটা, দ্য ম্যান ইজ টু ওল্ড, লোকটা এতটাই বৃদ্ধ, টু ওয়াক। তার মানে দেখো তো টু এবং টুর মধ্যে একটা গ্যাপ আছে কি, একটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ গ্যাপ আছে।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এরকম সেন্টেন্স থাকে যে টুর পরে ধরো একটা গ্যাপ দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমার এখানে একটা টু আছে, তারপরে আমরা ভাববো যে এখানের মধ্যে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা হচ্ছে টু ডট টু, এবং এর একটা গোটার গঠন হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু আছে, একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তারপরে টু থাকবে, তারপরে নিয়ম অনুযায়ী আমাদের ভার্বের V1 হবে। ওকে, তারপরে টু ডট টু এবং আনলেস। আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে। এগুলো খুব সিম্পলি আমি এখানে প্রেজেন্ট করছি, খুবই সিম্পলি, তোমাদের কাছে যেন সিম্পল লাগে, যেন লুসিড লাগে, বুঝছো? তাহলে তোমরা লং রানে গিয়ে এগুলোকে মাথায় রাখতে পারবা। আর না হয় দেখবা যে এই পড়ছো না, একটু পরে ভুলে গেলা, এই পড়ছো একটু পরে ভুলে গেছো, শেষ। আচ্ছা, আমরা একটু ফাস্ট করি, আমাদের কিছু রুলস এখনো বাকি আছে। দেখো, নো সুনার হ্যাড স্কার্সলি অথবা হার্ডলি হ্যাড। দেখো, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হয়েন যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই যে মানে যে ক্লজের মধ্যে এই তিনটা ওয়ার্ড, তিনটা প্রেস থাকবে, যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড যুক্ত ক্লজটি তোমার হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, আর অপরটি ফার্স্ট ইনডিফিনিট হবে। খুব সিম্পল। তার মানে যে ক্লজের সাথে এই তিনটা জিনিস থাকবে, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড অ্যান্ড তোমার হচ্ছে হার্ডলি হ্যাড, ওইটার সাথে অ্যাটাচ সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট হবে, এবং ওইটার যে পরবর্তী সেন্টেন্সটা তোমাকে মেক করতে হবে। যেমন দেখো, হার্ডলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, যখনই চোরটা পুলিশদেরকে দেখলো, হয় হি র্যান ওয়ে। দেখো, হি সাবজেক্ট, র্যান হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর এ হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানের মধ্যে হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড যুক্ত ক্লজটা তোমার হচ্ছে কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যেই ক্লজটা পরবর্তীতে হবে সেটা হচ্ছে আমরা কিসে ইউজ করব, ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট সিম্পল ইউজ করব। ঠিক আছে, এবার আসো ইন কেস অর প্রোভাইডেড দ্যাটের ক্ষেত্রে। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ যদি ইন কেস বা প্রোভাইডেড দ্যাট থাকে বা প্রোভাইডিং থাকে, তাহলে তখন প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স বা প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখো, জাস্ট এক্সাম্পল একটু লক্ষ্য করা, এগুলো এত বেশি আসে না, বাট একটু জাস্ট ঝালাই করে রাখবে। দেখো, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করবো, ইন কেস ইউ অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো, ইন কেস ইউ অ্যাটেন্ড দ্য মিটিং, তার মানে আমরা পড়ছিলাম যে যখন তোমার ইন কেস, প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট বা এরকম যখন মেইন যে আমাদের ক্লজটা থাকবে, ওই ক্লজের মধ্যে আমরা কি ইউজ করবো, যেমন আই উইল মিট ইউ। দেখো, আই উইল মিট ইউ, সাবজেক্ট প্লাস আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তার মানে দেখো, আমাদের হচ্ছে মোটামুটি আমাদের নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, ইনক্রেস, প্রোভাইডেড দ্যাট, মোটামুটি বিগত 8-10 বছরের মধ্যে যে প্রেসগুলো বা যে টপিকগুলো বারবার ঘুরে ফিরে আসছে, আমরা এগুলো পড়ে ফেলছি। এবার আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। অনেক সময় তোমরা একটা কমপ্লেন করো, একটা ফেমাস কমপ্লেন, যে ভাইয়া একটা ব্ল্যাঙ্ক আসছে, ওইটার মধ্যে না আছে কোনো কন্ডিশনালের চিহ্ন, না আছে কোনো অ্যাজ ইফ অ্যাজ দো, না আছে কোনো হচ্ছে তোমার এটা কি বলে, না আছে কোনো হয়েন, না আছে কোনো আফটার বিফোর, না আছে কিচ্ছুই এটার মধ্যে, কোনো ক্লুই দেওয়া নাই। তাহলে আমরা এটাকে সলভ করবো কীভাবে? হ্যাঁ, এটা অনেকেই করে থাকো, এবং তোমরা দেখবে যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের মধ্যে মোটামুটি কয়েকটা এরকম থাকে, কোনো সিমটম নেই, কোনো লক্ষণই নেই, মানে তোমাদেরকে গেস করতেই দিবে না। তাহলে তখন তোমরা কী করবা? তখন তোমাদেরকে হেল্প করবে কিছু ক্লজ, কিছু 3টা রুলস তোমাদেরকে খুব বেশি হেল্প করবে। দেখো, রুলসগুলো কি? রুলস নাম্বার 1টা কি, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি, দেখো প্রিন্সিপাল ক্লজ, আই হোপ তোমরা জানো যে হোয়াট ইজ প্রিন্সিপাল এবং হোয়াট ইজ সাবঅর্ডিনেট, তো এটা নিয়ে আমি আর কথা বললাম না। দেখো, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, একটু মাথায় রাখো তো, প্রিন্সিপাল ক্লজের সেন্টেন্স যদি বা ভার্ব যদি, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তবে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বকে যে কোনো টেন্সে তুমি ইউজ করতে পারবা। বুঝছো কিনা বলো তো? এটা তোমার হচ্ছে একদম বিলিয়ন ডলারের একটা রুলস, বুঝছো? এটা যে কত দামি, অনেকে এটাকে বুঝতেই পারে না, যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তবে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যে কোনো টেন্সে হতে পারে। লক্ষ্য করো, হ্যাঁ, আই নো দ্যাট, দেখো, আই নো দ্যাট প্রিন্সিপাল ক্লজ, মেইন যে অংশটা, আই নো দ্যাট কিন্তু ঠিকই আছে সব সময়। দেখো তো, হি হেল্পস ইউ হয়েছে, হি উড হেল্প ইউ হয়েছে, হি উইল হেল্প ইউ হয়েছে, তার মানে দেখো তো প্রেজেন্ট, তোমার হচ্ছে যে পাস্ট, দেন তোমার হচ্ছে ফিউচার। মোটামুটি আমরা দেখতে পেলাম যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজের যেই ভার্বগুলো থাকবে, এগুলো তোমরা যে কোনো টেন্স ইউজ করতে পারবা। এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, আর প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স না হয়, যদি পাস্ট টেন্স হয়, তাহলে তোমরা কী করবা? সাবঅর্ডিনেট ক্লজের টেন্স তোমরা হচ্ছে ভার্বে তোমরা পাস্ট টেন্স ইউজ করবে। যেমন দেখো, আই সেড দ্যাট, আই সাবজেক্ট, সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তার মানে তোমরা যখন পরবর্তী যে ক্লজটা তোমাদের থাকবে দ্যাটের পরে, যে হি হেল্পড ইউ, সাবজেক্ট প্লাস হি হেল্প, মানে কি ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লজের কিছু খেলা আছে এখানের মধ্যে। ক্লজের কীরকম খেলা বলো তো, যদি প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, জাস্ট এটা একটু মাথায় সেভ করে নাও তো দেখি। প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট, তিনটাই এখানে হালাল, কোনো ভুল হবে না। আর যদি প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি ফার্স্ট টেন্সে হয়, তোমাকে এটাকে ইউজ করতে হবে পাস্ট টেন্সে, পরবর্তীতে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আই সেড দ্যাট হি হেল্পড ইউ, আই সেড নিজো ফার্স্ট টেন্স, হি হেল্পড ইউ এটা নিজো পাস্ট টেন্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিন্সিপাল ক্লজও যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা তাকে ফলো করবে। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লজ যদি তোমার এটার ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে কিন্তু তোমার এখানের মধ্যে কোনো কিছু কোনো একদম ডিরেক্ট কোনো নিয়ম নেই। তুমি এখানে যে কোনো কিছু ইউজ করতে পারবা, প্রেজেন্ট, ফাস্ট অথবা পারফেক্ট, ফিউচার, যে কোনো ভার্ব তুমি এখানে ইউজ করতে পারবা। জাস্ট কনটেক্সটের সাথে মিল রেখেই তুমি এটাকে অ্যাপ্লাই করে দেবা। দেখো তো এই দুইটা রুলস তোমাদেরকে খুব বেশি হেল্প করবে। কোনো যদি ডিরেক্ট কোনো ক্লু না থাকে, যদি অ্যাজ ইফ অ্যাজ দো না থাকে, যদি ইফ না থাকে, যদি সো না থাকে, যদি আফটার বিফোর না থাকে, তাহলে তোমরা এগুলোকে দেখে বুঝতে পারবা। ক্লজ দেখে তোমরা এটা ডিফাইন করবা, ক্লজ দেখে যে ক্লজটা কীরকম আছে। হ্যাঁ, ক্লজটা যদি প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তাহলে হবে একরকম, আর প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে হবে আরেক রকম। ঠিক আছে, একটু জাস্ট মাথায় রাখবা, তাহলে দেখবো যে মোটামুটি বুঝতে পারতেছো বা আনসার করতে পারতেছো। আচ্ছা আসো, ওকে, দেখো প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকুক না কেন, এটা একটু মাথায় রাখো, এটা খুব বেশি হেল্প করবে আমাদের। মেবি লাস্ট রুল হচ্ছে এটার পর আর কোনো রুলস নেই আমাদের। হ্যাঁ, এটা আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট। রুলস হচ্ছে কীরকম দেখো তো, প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকুক না কেন কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকুক না কেন, সাবঅর্ডিনেট ক্লজের সাথে তুলনা করা হলে বা তুলনা বোঝালে সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে। বুঝছো? তার মানে প্রিন্সিপাল ক্লজটা যেই টেন্সে থাকুক না কেন কোনো সমস্যা নেই, বাট যদি তা দিয়ে সামহাউ সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা তুলনা বুঝায়, একটা কম্প্যারিজন বুঝায় বা একটা কম্পিটিশন বুঝায়, তাহলে হচ্ছে আমরা ওখানে যে কোনো টেন্স ইউজ করতে পারবো। যেমন ইউ হেল্প হিম, আমাদের প্রিন্সিপাল ক্লজের মধ্যে দেখো তো ইউ হেল্প হিম দেওয়া আছে। আর মোর দ্যান হি হেল্পস ইউ, তাহলে দেখো তো যে আমাদের হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাথে যখন একটা তুলনা হবে, যে মোর দ্যান, একটা তুলনা হয়েছে না, মোর দ্যান, তাহলে আমরা এখানে হি হেল্পস ইউ ইউজ করতে পারবো, আর এই যে হি হেল্পড ইউ এটাও ইউজ করতে পারবো। তার মানে আমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে, তিনটা বিষয়, যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, ফার্স্ট। সেকেন্ড, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি ফার্স্ট টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও ফার্স্ট টেন্সই হবে। ক্লিয়ার? থার্ড, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যে টেন্সে থাকুক না কেন, বা প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সে থাকুক না কেন, বিলং করুক না কেন, যদি তা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা কম্পিটিশন বোঝায়, তাহলে আমরা কি করব? নর্মালি হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা যে কোনো টেন্স ইউজ করতে পারবো, যেই কোনো টেন্সে, পাস্ট, ফিউচার অথবা প্রেজেন্ট। ঠিক আছে, আই হোপ এই তিনটা যেসব বিষয় মাথায় রাখলে তোমাদের যেসব আননোন যে ব্ল্যাঙ্কগুলো আসে, ওই আননোন ব্ল্যাঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে খুব বেশি হেল্প করবে। ঠিক আছে, এবার আসো, আমাদেরকে একটা বিষয় তোমরা লক্ষ্য করবা, তোমরা যারা বিভিন্ন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করছো তোমরা এটা জানো। বিষয়টা কীরকম আমি বলি, প্রত্যেকটা ব্ল্যাঙ্কের মধ্যে কিন্তু রুলস থাকে না। কিছু কিছু ব্ল্যাঙ্ক তোমাদেরকে ফিল করতে হয় রুলস দিয়ে, কিছু করতে হয় লজিক দিয়ে, কিছু করতে হয় স্ট্রাকচার দিয়ে, কিছু করতে হয় কনটেক্সট দিয়ে, তাই না? আবার অনেক সময় একটা রুলসের মধ্যে চারটা জিনিসে তোমার হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। এবার দেখো কিছু প্রবাদ আছে, কি বলতো, কিছু ইংরেজি প্রবাদ আছে। অনেক সময় দেখবা যে একটা ইংরেজি প্রবাদের অর্ধেক দেওয়া থাকে, বাকিটা তোমাদেরকে ফিল আপ করতে হয়। বুঝো নাই? যেমন দেখো একটা প্রবাদ লক্ষ্য করো, এখান থেকে ধরো শুরু থেকে দেখো, যেমন এটা দেখো, একতাই শক্তি, বিভক্তি পতন। দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ধরো এইটাই দেওয়া থাকবে, বাট এটা সবটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে এই যে ইউনাইটেড উই স্ট্যান্ড পর্যন্ত, বাকিটা তোমাদেরকে গ্যাপ দেওয়া থাকবে। এখন তোমরা তো ভাববা যে হ্যাঁ এখানে কী হবে, এখানে কি আমরা কি ইফ নিয়ে আসবো, বা নাকি এখানে আমরা সো দ্যাট নিয়ে আসবো, নাকি এখানে আমরা আফটার, তোমরা কনফিউজ হয়ে যাবা। বাট তোমরা যদি বুঝতে পারো যে না এখানে তো একটা প্রবাদ দেওয়া আছে, তখন তোমরা কী করবা, জাস্ট কোনো রুলস অ্যাপ্লাই করতে হবে না, কিছুই করতে হবে না, নর্মালি ওই প্রবাদের যে বাকি অংশটা আছে ওইটা জাস্ট লিখে দেবা, শেষ, তোমাদের আনসার করা শেষ। ঠিক আছে, তো এরকম কিছু প্রায় 30টার মতো এখানে দেওয়া আছে, যেগুলো তোমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনের মধ্যে রিপিট হয়েছে বারবার। সো তোমরা এটা পেয়ে যাবা, তোমরা হচ্ছে এই লিস্টটা পেয়ে যাবা, শিটটা পেয়ে যাবা, জাস্ট তোমরা একটু নক করে রাখবা আমাদের পেজের মধ্যে, তাহলে তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে। যেমন দেখো, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো, সো ইউ রিপ,
যেখানে ভয় সেখানে বিপদ, ডেঞ্জার অফেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, তোমার যে বাগ্যের লিখন যায় না খণ্ডন, হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, এরকম। হ্যাঁ, যত পড়বে তত জানবে, ডুবন্ত মানুষ খড়কুটো ধরে, সময় মতো কাজ করলে বড় ক্ষতি এড়ানো যায়, অ্যাস্টেশন টাইম সেভস নাইন। এটাকে তুমি বলতে পারো কি, যে আমরা পড়ছিলাম না, সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। হ্যাঁ, যেখানে ভালোবাসা কম সেখানে দোষ বেশি দেখা যায়। এটা দেখো তো, ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। এটাকে অনেকভাবে বলা যায় জানো, যে নাচতে না জানলে উঠান বাঁকা, বা ধরো যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। হ্যাঁ, এরকম অনেকগুলো বলা যায়। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তোমরা এগুলো পেয়ে যাবা। তোমরা জাস্ট একটু নক করে রাখবা আমাদের পেজের মধ্যে, তাহলে তোমরা লিস্টটা পেয়ে যাবে। এগুলো একটু মাথায় রাখলে তোমরা যে কোনো কিছু, তোমরা হচ্ছে যে কোনো ধরনের গ্যাপ যদি প্রবাদ থেকে আসে, দেখবা যে এই 4-5টা থেকে যে কোনো একটা চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের রুলস আমরা আলোচনা করে ফেলছি, আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রবাদ আমরা আলোচনা করে ফেলছি। এবার আমাকে একটু জানিয়ে দাও যে তোমাদের কোনো কোশ্চেন আছে কি না রুলসের উপর থেকে এবং প্রবাদের উপর থেকে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কন্টিনিউ করব কোশ্চেন দিয়ে, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট আমাদের হচ্ছে যে ইয়াটা আছে, আমাদের হচ্ছে যে কী বলে এটাকে, আমাদের যে বোর্ড কোশ্চেন আছে, আমরা 2টা বা 3টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। তোমরা প্র্যাকটিস করবা, কারণ তোমরা যারা ক্লাসটা করছো সবাই এটা দেখে চিনে ফেলতে পারবে যে এখানের মধ্যে কী হবে। সো কোনো কোশ্চেন থাকলে এটা করে ফেলো, তাহলে আমরা বোর্ড কোশ্চেনের মধ্যে চলে যাই। আচ্ছা, আই হোপ কার কোনো কোশ্চেন নেই। সো আমরা তাহলে সামনে আগাইতে পারি। আমাদের প্রবাদ অনেক সময় দেখা যাচ্ছে একটা বোর্ড কোশ্চেনের মধ্যে 2টা প্রবাদ দেওয়া থাকে, প্রবাদের অর্ধেক দেওয়া থাকে, একটা বাকি অর্ধেকের মধ্যে একটা ব্লাঙ্ক দেওয়া থাকে। তো কনফিউশনের ব্যাপারটা হচ্ছে যে তোমরা ভাবো এখানের মধ্যে হয়তো কোনো রুলস অ্যাপ্লাই হবে, বাট এখানের মধ্যে কোনো রুলস অ্যাপ্লাই হবে না। লাকিলি এখানে একটা প্রবাদ দেওয়া আছে। প্রবাদ যে এরকম থাকতে পারে যে অভিজ্ঞতা সেরা শিক্ষক, এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার, গ্রিড লিডস টু ডিস্ট্রাকশন, টাইম লস্ট ইজ লাইফ লস্ট, ফার্স্ট ইমপ্রেশন ইজ নট অলওয়েজ দ্য লাস্ট ইমপ্রেশন, হ্যাবিট মেক্স ক্যারেক্টার। এই টাইপ জিনিসগুলো তোমাদের দেওয়া থাকবে। হ্যাঁ, অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা জাস্ট মুখস্থ করে রাখবে এগুলোকে জাস্ট তোমরা লিখে দেবে। হ্যাঁ, ওকে, আসো এবার বোর্ড কোশ্চেনের মধ্যে আসো। ঢাকা বোর্ড 2023 সালে আমরা যে কোশ্চেনটা আসছিল কম্পিটিং সেন্টেন্সের মধ্যে, আমরা এটাকে এখন প্র্যাকটিস করে ফেলবো। তোমরা যারা ক্লাসটা শুরু থেকে করছো তোমরা অবশ্যই পেরে যাবা, আনসারগুলোকে তোমরা একটু কমেন্ট করে ফেলবো। দেখো আমি একটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, লক্ষ্য করো, আমরা কন্ডিশনাল পড়ছিলাম। দেখো, ইফ ইউ মেনটেইন অনেস্টি, জাস্ট এতটুকু তোমার কাছে দেওয়া আছে, আর কিছু এখানে দেওয়া নাই। তুমি যদি সততা মেনটেইন করো, তুমি যদি সততা মেনে চলো, বা তুমি যদি সত্যবাদী হও, যাই তুমি বুঝো না কেন এখানের মধ্যে, তোমাকে আগে কনটেক্সটটা বুঝতে হবে যে এখানের মধ্যে যে অর্ধেক সেন্টেন্সটা দেওয়া আছে এখানের মধ্যে কী বলছে, এখানে তোমাকে কী মিন করতেছে। তুমি যদি এটুকু বুঝতে পারো, বাকি রেস্ট অফ দ্য সেন্টেন্স তোমার জন্য ইজি হয়ে যাবে। ইফ ইউ মেনটেইন অনেস্টি, তুমি যদি সত্যবাদিতা মেনে চলো বা তুমি যদি সততা মেনটেইন করো, তাহলে দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কোন কন্ডিশনাল বলো তো দেখি। ইফ ইউ মেনটেইন অনেস্টি, আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ কোন টেন্স, দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কিনা, সাবজেক্ট প্লাস মেনটেইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কোন কন্ডিশনাল বলো তো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, যে ইফ ইউ মেনটেইন অনেস্টি। তাহলে আমরা পড়ছিলাম যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পর অংশ কী হবে বলো তো, পর অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এরকম বলতে পারি। তোমরা কী করবে জানো, তোমরা আগে বাংলাটা ভাববা যে বাংলাটা কী হতে পারে, বাংলাটার আনসার কী হতে পারে, বা এটা বাংলা আনসারটা কী হতে পারে, তারপরে ওই অনুযায়ী তোমরা এটাকে ট্রান্সলেট করে দেবা। যেমন দেখো, ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি এখানে লিখতে পারো যে ধরো ইউ উইল, তোমাকে এখানে কি ইউজ করতে হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে না, ওই অনুযায়ী তুমি এখানে সাজা লিখবে যে ইউ উইল অ্যাটেইন, কী বলো তো, ইউ উইল অ্যাটেইন প্রেস্টিজিয়াস। অনেকভাবে লিখতে পারো, বুঝছো, অনেকভাবে লিখতে পারো। ইউ উইল অ্যাটেইন প্রেস্টিজিয়াস পজিশন, ইউ উইল অ্যাটেইন প্রেস্টিজিয়াস পজিশন ইন সোসাইটি। তার মানে এখানে আমরা বলছি যে তুমি যদি সততা মেনটেন করো তাহলে তুমি সমাজের মধ্যে একটা সম্মানজনক অবস্থা তুমি পাবা, বা তুমি এখানে অর্জন করতে পারবে। ঠিক আছে, যেমন দেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তার মানে আমরা শিখছিলাম যে ফার্স্ট কন্ডিশনাল কি, যে ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ কী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আই উইশ আই ফ্যান্সি দ্বারা আমরা পড়ছিলাম না, আই উইশ আই ফ্যান্সি দ্বারা যদি কোনো বাক্য বোঝায় তাহলে তার মধ্যে একটা অসম্ভব ইচ্ছা প্রকাশ করবে, এবং অসম্ভব ইচ্ছা প্রকাশ করলে বি বারবারের ক্ষেত্রে সবসময় অয়ার হবে। আর যদি কোনো বি ভার্ব ব্র্যাকেটে দেওয়া না থাকে তাহলে আমরা এখানে আমরা যেই ভার্বটা ইউজ করব সে হচ্ছে, আমরা কী করবো বলো তো,
আমরা হচ্ছে কুড প্লাস V1 ইউজ করবো। কী করবো বলো তো? কুড প্লাস V1 ইউজ করবো। যেহেতু এখানে কোনো ভি ভার্ব নাই, তাহলে আমরা এখানে যে ভার্বটি ইউজ করবো আমরা এখানে ওটার V1 ইউজ করতে হবে, কারণ তার আগে একটা কুড দেওয়া আছে। তার মানে কুড প্লাস V1, যে আমি যদি কী করতে পারতাম, ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি আকাশে উঠতে পারতাম, যে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি যদি আকাশে উঠতে পারতাম। ঠিক আছে, তো দেখো তো আমাদের প্রথম ফার্স্ট কন্ডিশনাল, দেন তোমার হচ্ছে যে আই উইশ আই ফ্যান্সি থেকে দুইটা কোশ্চেন তোমার ডিরেক্টলি চলে আসছে। সো নেক্সট কোশ্চেনগুলোর আনসার তোমরা দিবা। দেখো তো ইট ইজ আ লং টাইম, বলো ইট ইজ আ লং টাইম, তোমরা এটাকে কীভাবে সলভ করতে পারো দেখি তো, একজন কেউ কমেন্ট করে ফেলো। ইট ইজ আ লং টাইম, এটার এগেইনস্টে আমরা কী লিখতে পারি এখানের মধ্যে, বলো। বা পরীক্ষার মধ্যে আসলে তোমরা এটাকে কীভাবে সলভ করবা, বলো। ইট ইজ আ লং টাইম, এটা লম্বা সময় হয়েছে, তারপরে আমরা এখানে কি ইউজ করতে পারি বলো তো? কি ইউজ করা যায় এখানের মধ্যে, বা কি ইউজ করলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা কনটেক্সটের দিকে ভাববা। দেখো ইট ইজ আ লং টাইম, এটা লম্বা সময় হয়েছে। আমরা জানি তোমার হচ্ছে একটা লম্বা সময়কে বুঝাইতে সিন্স অথবা ফর ইউজ করা হয়। হ্যাঁ, সিন্স অথবা ফর, যে অত লম্বা সময় হয়েছে আমরা দেখা করি না, বা আমরা কথা বলি না, বা আমরা হচ্ছে তোমার মত বিনিময় করি না। হ্যাঁ, তো থেকে, বা তুমি এখানে ফর ইউজ করতে পারো, তুমি এখানে সিন্স ইউজ করতে পারো। সিন্স ইউজ করে তুমি হচ্ছে সিন্সের রুলসটা অ্যাপ্লাই করতে পারবা। যে সিন্সের পরে আমরা যখন সিন্সের পরে ইউজ করবো, তখন আমরা সবসময় ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন দেখো ইট ইজ লং টাইম, সিন্স আমরা যেহেতু এখানে সিন্সের পরে V2 হবে, তাহলে আমরা এখানে কি ইউজ করবো? মিটের পাস্ট ফর্ম ম্যাট ইউজ করবো, উই ম্যাট লাস্ট। যে ইট ইজ লং টাইম, ইট ইজ আ লং টাইম, এটা লম্বা সময় হয়েছে, যে আমরা লাস্ট যখন দেখা করছিলাম তারপর থেকে এখন লম্বা সময় হয়ে গেছে। ঠিক আছে, লম্বা সময় হয়ে গেছে। আচ্ছা, এবার আসো, দেখো আই ডোন্ট লাইক পিপল হু ড্যাশ, এটা রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে এখানের মধ্যে। দেখো এটা রিলেটিভ ক্লজ আমাদেরকে এখানে মেনটেন করতে হবে, যে আই ডোন্ট লাইক পিপল, আমি ওইসব লোকদেরকে পছন্দ করি না যারা কি করে। এবার তুমি এখানে একটা গুণ ইউজ করে দিবা, যে যারা এরকম করে, যারা গালিগালাজ করে, বা যারা ধরো যে মিথ্যা বলে, বা যারা ধরো যে চাটুকারিতা করে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি লিখতে পারো, বাট হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কনটেক্সট এবং রুলসের একটা মিক্সচার করে তুমি এখানে ইউজ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা দেখো আই ডোন্ট লাইক পিপল, আমি ওসব লোকদেরকে পছন্দ করি না, হু যারা, যেমন ধরো তুমি এখানে লিখতে পারো যে টেল লাইস, যে আমি ওসব লোকদেরকে পছন্দ করি না যারা মিথ্যা কথা বলে। বা ধরো আই ডোন্ট লাইক পিপল হু স্পিক লাউডলি। তুমি অনেক কিছু এখানে ইউজ করতে পারো, জাস্ট তোমার সেন্টেন্সটা ফিল আপ বা ব্লাঙ্কটা তোমার ফিল হয়েছে, বাট এটা লজিক থাকতে হবে, কোনো ইললজিক্যাল কোনো সেন্টেন্স এখানে ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমার হচ্ছে একটা লজিকের বিষয় কাজ করে, আর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম প্লাস কনটেক্সট ইউজ করতে হয় আমাদেরকে। এবং হচ্ছে আমরা কী বলে এটাকে, যে আমরা একটা কম্বিনেশন তৈরি করতে পারি, দেন আমরা এটাকে ইজিলি আনসার করতে পারি। আচ্ছা, তো বলো, আমরা নো সুনার হ্যাড পড়ছিলাম, বলো এটার আনসারটা কী হতে পারে? নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড ড্যাশ, বলছে যে নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড, যে যখনই সে এক টুকরো তোমার হচ্ছে কী দেখলো, রুটি দেখলো, তখন সে কী করলো, বলো। তোমরা যারা পড়ছিলা শুরু থেকে, নো সুনার হ্যাড থাকলে কী হবে বলো তো, বলো এটার আনসারটা কী হতে পারে? একজন কমন করো দেখি তো, একজন কমন করে ফেলো। আমাদের নো সুনার হ্যাড, স্ক্যারসলি হ্যাড, হার্ডলি হ্যাডের নিয়ম কিন্তু তোমার সেমই। হ্যাঁ, ট্রাই করো, এটা তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ, ট্রাই করে দেখবে যে পেরে যাচ্ছ। নো সুনার হ্যাড ডট দেন, তারপরে দেখো কি হতে পারে। নো সুনার হ্যাড, আচ্ছা নো প্রবলেম। দেখো নো সুনার হ্যাড হি গট আ পিস অফ এ লোফ অন দ্য রোড, দেন আমরা জানি তোমার হচ্ছে নো সুনার হেডের সাথে একটা দেন ইউজ করতে হয় আমাদেরকে। হ্যাঁ, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড, দেন ধরো একটা কাক, ক্রো স্ন্যাচড ইট, ধরো এখানে অ্যাওয়েলে লিখতে পারো তুমি। এখন দেখো তো
দেনের পর তোমার হচ্ছে সাবজেক্ট, V3 তোমার হচ্ছে বাকি অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নো সুনার হেড, স্ক্র্যাচলি হেড এবং তোমার হচ্ছে কি হার্ডলি হেড সবগুলো মোটামুটি সেমভাবে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা তারপরটা আসো, হি ইজ ওয়াকিং স্লোলি লিস্ট। আচ্ছা দেখো লিস্টের এটা আমরা পড়ছিলাম না যে হি, লিস্টের পরে কী হবে, শুড প্লাস কী হবে বলো তো, বলো আনসার করে ফেলো। যারা যারা ক্লাসটা করছো শুরু থেকে আই হোপ সবার এগুলো পারার কথা দেখেই তুমি ন্যানো সেকেন্ডে আনসার করে ফেলতে পারো, একদম ন্যানো সেকেন্ডের মধ্যেই। বলো এফ নাম্বারটার আনসার কী হতে পারে, বলো দ্রুত একটু আনসার করে ফেলো। এফ নাম্বারের আনসারটা কী হতে পারে বলো। আচ্ছা দেখো, হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুব আস্তে আস্তে হাঁটতেছে। লেস্ট আমরা পড়ছিলাম কি লেস্টের পরে একটা সাবজেক্ট আনতে হবে আমাদেরকে মাস, তাহলে এখানে হি ছিল, আমরা হিটাকে এখানে রিপিট করব হি। আচ্ছা এবার তোমার হচ্ছে কী করতে হবে বলো তো, একটা শুড আনতে হবে আমাদেরকে, সাবজেক্ট প্লাস শুড, শুড। তাহলে হি ইজ ওয়াকিং স্লোলি লেস্ট হি শুড, সে আস্তে আস্তে হাঁটতেছে, হয়তো এটা বৃষ্টির দিন, তাই আমরা এখানে লিখতে পারি ধরো যে ফল ডাউন, সে পড়ে যাবে বিদায়, সে একটু আস্তে আস্তে হাঁটতেছে, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরে দেখো যে এটা একটু লক্ষ্য করি, এটা তোমার সবাই পারার কথা। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং। দেখো অনেক সময় তোমার হচ্ছে কন্ডিশনাল খুব বড় সেন্টেন্সে দেওয়া থাকবে, খুব বড় সেন্টেন্স, যেমন এটা একটু লক্ষ্য করো, ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং। যদি সে উত্তরটাকে মুখস্থ করে অর্থ জানা ছাড়া, তাহলে কী হবে বলো তো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফযুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তাহলে পর অংশ কী হবে বলো তো, পর অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এখানে লিখবো যে হি উইল নট able to explore it. He will not explore it properly. যে যদি সে অর্থ জানা ছাড়া উত্তরটাকে মুখস্থ করে, তাহলে সে কিন্তু কখনো এটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা ইট ইজ হাই টাইম, দেখো এই যে আসছে, দেখো ইট ইজ হাই টাইম, আমরা যেটাকে বারবার পড়তেছিলাম যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম দ্বারা কত ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে এটাকে মাথায় রাখলে তোমরা দেখবে যে একটা না একটা গ্যাপ থাকবেই। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম কী বলো তো, আমরা পড়ছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দ্বারা কী বোঝায়, তোমার হচ্ছে উত্তম সময় বোঝা, বা এটাই সর্বোত্তম সময়, এটা চলে গেলে আর হবে না। তাহলে আমরা পড়ছিলাম যে যদি ফর থাকে, কী থাকে বলো তো, ফর প্লাস পার্সোনাল অবজেক্ট থাকলে কী হবে, তোমার হচ্ছে 2 + V1 হবে। আর যদি কোনো ডিরেক্ট সাবজেক্ট থাকে তাহলে ওই ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইট ইজ টাইম উই স্টপড কারাপশন, যে এটাই সর্বোত্তম সময় আমরা দুর্নীতি বন্ধ করি, বা আমরা দুর্নীতি বন্ধের জন্য চেষ্টা করি। আচ্ছা দেখো, আচ্ছা হ্যাড আই আর্নড এনাফ মানি, বলো হ্যাড আই আর্নড এনাফ মানি, এটা নিয়ে কি আমরা আলোচনা করছিলাম আজকের ক্লাসে, করা হয়েছিল বলো তো, দেখি কেউ একজন কমেন্ট করো যে হ্যাড দ্বারা কোনো বাক্য শুরু হয়েছে ওটাকে আমরা কীভাবে ফিল আপ করবো, এটাকে আমরা আলোচনা করছিলাম আজকে, কেউ একজন বলো। আচ্ছা হ্যাড আই আর্নড এনাফ মানি, তোমাদেরকে একটু মনে করে দিই আমি, হ্যাঁ একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, তো তোমরা তাহলে আর একটু রিলেট করতে পারবা। এই যে দেখো থার্ড কন্ডিশনাল, দেখো আমরা পড়ছিলাম কি যে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যখন ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, তখন সেকেন্ড অংশে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের পিপি হবে। যেমন দেখো ইফ দে হ্যাড স্টাডিড দে কুড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। দেখো এখন দেখো তো আমাদের যেই সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, দেখো এই যে আমাদের যেটা আমাদের ঢাকা বোর্ডে 2023 সালে আসছে, এটার মধ্যে দেখো তো সেম ডিজাইনটা কিনা, হ্যাড আই আর্ন মানি, হ্যাড আই আর্ন এনাফ মানি, এখানের মধ্যে দেখো তো একটা ইফ মিসিং আছে কিনা। এখানে আমাদের সেন্টেন্সটা ছিল এরকম যে ইফ আই হ্যাড আর্নড এনাফ মানি, বুঝছো। এটাকে তোমার বলা হচ্ছে, এটাকে বলা হয় ধরো রিভিউড কন্ডিশনাল, কি বলতো, রিভিউড কন্ডিশনাল, বা ধরো রিভার্স কন্ডিশনাল, বা ধরো একটু ব্যতিক্রম, হ্যাঁ। বাট এটা যখন তোমরা দেখবা যে হ্যাড দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়েছে এবং ওটা দ্বারা একটা শর্ত বোঝাচ্ছে, তখন আমরা এটাকে থার্ড কন্ডিশনাল ধরে নিব, হ্যাঁ। তখন আমরা এটাকে ইউজ করবো কি দ্বারা বলো তো, হ্যাড আই আর্ন এনাফ মানি আই উড হ্যাভ, কি বলো তো, আই উড হ্যাভ বট। দেখো যদি আমার অনেক টাকা থাকতো তাহলে, বা যদি আমি অনেক টাকা উপার্জন করতে পারতাম, তাহলে আই উড হ্যাভ বট কার। ওই যে উড হ্যাভ, তারপর তোমার হচ্ছে পিবি, তারপর তোমার হচ্ছে অবজেক্ট,
তার মানে আমরা যখন হেড দ্বারা কোনো বাক্য তোমরা দেখবা তাহলে তোমরা নর্মালি কী করবা, এটার মধ্যে এটাকে থার্ড কন্ডিশনাল ভেবে তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স আনসার করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা দেখো এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো আর তোমার না এটার মধ্যে, হ্যাঁ দেখো এই যে সো আই হ্যাভ টু গো টু দ্য বাস স্টেশন, বা সরি টু দ্য স্টেশন উইথ দ্য ভিউ টু। আমরা পড়ছিলাম না উইথ দ্য ভিউ টু দিয়া, বলো তো তোমাদের মনে আছে কি না? উইথ দ্য ভিউ টু, উইথ দ্য ভিউ টু থাকলে আমরা পড়ছিলাম সিম্পলি, এখানে কী হবে বলো তো, একটা সিম্পলি ভার প্লাস আইএনজি হয়ে যাবে যে সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ দ্য ভিউ টু, আমার স্টেশনে যাওয়া লাগবে উইথ দ্য ভিউ টু মানে একটা কারণে বা একটা কাজে। কী কাজে বলো তো? আমরা পড়ছিলাম ভিং হবে। এখন দেখো তুমি ভাববা আগে যে আমাকে স্টেশনে যাওয়া লাগবে কেন? হয়তো কোথাও যাওয়ার জন্য, বা ধরো আমার বন্ধুকে রিসিভ করার জন্য, বা আমার আঙ্কেলকে রিসিভ করার জন্য, তাই না? তাহলে তুমি এখানে লিখবা কি, যে ভার্বটা তুমি ইউজ করবে, যেমন দেখো রিসিভিং ইউজ করবা। কী বলো তো? উইথ এ ভিউ টু রিসিভিং মাই ফ্রেন্ড। তার মানে আমি ইয়াতে যাব, আমি হচ্ছে স্টেশনে যাব কেন? আমার বন্ধুকে রিসিভ করার জন্য। ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো তো? তার মানে দেখো তো প্রত্যেকটা আমাদের ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে, প্রত্যেকটা প্রত্যেকটা ব্লাঙ্ক দেখো তো মোটামুটি একটা মিক্সচার। 50% অফ তোমার হচ্ছে কনটেক্সট, আর 50% কী বলো তো? গ্রামাটিক্যাল রুলস। 100% হওয়ার পরে দেখবা যে একটা কম্বিনেশন হয়ে যায়। একটা কম্বিনেশন যখন যুক্ত হয় কনটেক্সট এবং তোমার হচ্ছে যে গ্রামাটিক্যাল রুলসের মাধ্যমে, তখন দেখবে যে একটা প্রপার একটা আনসার তুমি ক্রিয়েট করতে পারতো সেখানের মধ্যে। একটা প্রপার আনসার তোমার এখানে আর কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না। বাট তুমি যদি শুধু রুলস মুখস্থ করো তাহলে দেখবা তুমি কনটেক্সট বুঝতেছো না, তুমি এটাকে গেস করতে পারতেছো না যে কী হচ্ছে বা আনসারটা কী হতে পারে। ঠিক আছে? সো একদিকে হেলে গেলে হবে না, তোমাকে কনটেক্সট, আমরা শুরুতে যে পড়াটা পড়ছিলাম যে আমাদেরকে কনটেক্সট, লজিক, স্ট্রাকচার এবং গ্রামার রুলস সবগুলো আমাদের মাথায় রেখে দেন হচ্ছে আমাদেরকে আনসার করতে হবে। আচ্ছা এবার তোমাদের একটা SW দিয়ে দিই। আমাদের ক্লাসটা আজকে অনেক লং হয়ে গেছে, সো তোমরা হচ্ছে একটা SW করে নেবে। সেটা হচ্ছে যে রাজশাহী বোর্ড, দেখো রাজশাহী বোর্ড 2024 সালে একটা কোশ্চেন আসছিল, তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো। এটাকে তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে SW হিসেবে সলভ করে দিবা। রাজশাহী বোর্ড 2024-এর মধ্যে এটা আসছিল, এটাকে স্ক্রিনশট দাও। দেন তোমার হচ্ছে এই যে, আচ্ছা তো আই হোপ তোমরা মোটামুটি এগুলো পেরে যাবে। আমি একটু বলে দিই, এখানে তোমার শর্টটা যে আছে তোমার সিকের ফার্স্ট ফর্ম তোমার হচ্ছে শর্ট, যে তুমি যদি আমার সাহায্যটা চাইতে, হ্যাঁ, বা খুঁজতে। ওকে, তার মানে তোমরা রাজশাহী বোর্ডেরটা সলভ করে নিয়ে আসবা, আমরা ঢাকা বোর্ডেরটা সলভ করে ফেললাম অলরেডি। সো এইভাবেই জাস্ট দ্যাট ওয়ে তুমি হচ্ছে একদম ইজিলি পিসফুলি তুমি যে কোনো ধরনের কমপ্লিটিং সেন্টেন্সের যে কোনো ধরনের গ্যাপ, যে কোনো ধরনের ব্লাঙ্ক তুমি ইজিলি সলভ করতে পারবা, কোনো সমস্যা হবে না। বাট মোস্ট অফ দ্য টাইম তোমরা যেটা করো হচ্ছে একদিন একটু পড়ো, তারপর এটাকে রেখে দাও, দিনের পর দিন এটা এমনি পড়ে থাকে, আর পড়ো না, আর হচ্ছে এটাকে প্র্যাকটিস করো না। দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে এগুলোকে মাথায় রাখতে পারো না। কিন্তু যদি একটু প্র্যাকটিস করো, যদি একটু রেগুলার প্র্যাকটিস করার মধ্যে থাকো, এগুলোকে যদি বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো যে কোনগুলো বেশি রিপিট হয়, কোনগুলো বেশি আসতেছে, দেখা যাচ্ছে 4-5 বছরের মধ্যে তোমার কন্ডিশনাল থেকে শুরু করে অ্যাজ ইফ অ্যাজ দো, লেস্ট, আনলেস, এগুলো বেশি আসতেছে। ঠিক আছে? সো এগুলোকে একটু মাথায় রাখলে, নট মুখস্থ, জাস্ট একটু মাথায় রাখলে দেখবে যেগুলোকে তুমি আনসার করতে পারতেছে, এত সমস্যা হচ্ছে না। ঠিক আছে? তাহলে আবার একটু শুরুতে আমরা যাই। হ্যাঁ, দেখো তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সংজ্ঞা থেকে শুরু করে, এটার তোমার অ্যাক্টিভিটি থেকে শুরু করে, কি দিয়ে তুমি এটাকে ব্লাঙ্কগুলোকে গ্যাপগুলো ফিল করবা বা ধরো কমপ্লিট করবে, ওগুলো থেকে শুরু করে কন্ডিশনাল জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4টা কন্ডিশনাল থেকে শুরু করে, দেন তোমার দেখো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা অ্যাজ ইফ অ্যাজ দো, এটা দেন তোমার হচ্ছে আই উইশ আই ফ্যান্সি, দেন তোমার হচ্ছে বিফোর আফটার, তারপরে তোমার হচ্ছে যে কী বলো তো অ্যাজ সিন্স, তারপরে দেখো তোমার হচ্ছে হোয়াইল, উড ইউ মাইন্ড, উড রেদার, হ্যাড বেটার, টিল আনটিল, দো অল দো, ইন স্পাইট অফ, লেস্ট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দেন তোমার হচ্ছে সো ডট দ্যাট, আনলেস, টু ডট টু, নো সুনার হ্যাড, স্ক্যাসলি হ্যাড, হার্ডলি হ্যাড, ইন ক্যাস, প্রোভাইডেড দ্যাট, অ্যান্ড তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাকর্ডিং টু ক্লজ। 3টা ক্লজ আমি আবার একটু রিপিট করে দিই। প্রিন্সিপাল ক্লজের ভার্ব যখন প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হবে, তখন তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স যে কোনো, বা সাবঅর্ডিনেট টেন্সের ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রিন্সিপাল ক্লজের ভার্ব যখন ফার্স্ট টেন্সে হবে, তখন তুমি যে সাবঅর্ডিনেট ক্লজে তুমি যে ভার্ব ইউজ করবা, তোমাকে ওইটা অবশ্যই ফার্স্ট টেন্স ইউজ করতে হবে। আর থার্ডলি হচ্ছে কি, যে
প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকুক না কেন কোনো সমস্যা নেই, বাট সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি একটা কম্পিটিশন হয়, যদি কোনো তুলনা হয়, যদি কম্প্যারিজন হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা যে কোনো টেন্স ইউজ করতে পারবো, ঠিক আছে? এই তিনটা জিনিস আর হচ্ছে এখানে অনেকগুলো প্রবাদ, এই প্রবাদগুলো, এই 4-5টা জিনিস একটু মাথায় রাখলে দেখবে যে তোমাদের জন্য খুব বেশি ইজি হয়ে গেছে, তোমাদেরকে আর কোনো সমস্যায় ফেস করতে হচ্ছে না, তোমরা ইজিলি এগুলো আনসার করতে পারতেছো, ঠিক আছে? সো দিস অল অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স। একটা কমপ্লিট প্যাকেজ দেখো তো, শুরু থেকে শুরু করে আমরা একদম বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত একদম টু দ্য ফ্রম দ্য ডেফিনেশন টু দ্য বোর্ড কোশ্চেন, একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু আজকে তোমাদের এই ক্লাসটা। সো তোমরা হচ্ছে যারা পরবর্তীতে দেখবা, অবশ্যই একটা নোটপ্যাড নিয়ে বসবা রাইট ডাউন করার জন্য, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লুকে নোট ডাউন করবা, আর হচ্ছে প্রত্যেকটা টপিককে তোমার হচ্ছে এমফ্যাসিস দেবা, জোর দেবা, কারণ এখানের মধ্যে আমরা আজকে ক্লাসে যা যা আলোচনা করছি প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, একদম প্রত্যেকটা বিষয়, তুমি চাইলেও কোনোটাকে তুমি এখানে অ্যাভয়েড করতে পারবে না, এমন কিছু এখানে অ্যাড করা হয় না যেটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা রুলস এখানে যে কটা দেওয়া আছে প্রত্যেকটা তোমাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা, তোমরা একটু প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেনগুলো, আর যে এইচডাব্লিউ দিলাম রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেনটাকে সলভ করে ফেলবার সবাই নিজ দায়িত্বে, রুলসগুলোকে মাথায় রেখে রেখে। অ্যান্ড হচ্ছে আই হোপ তোমাদের নেক্সট ক্লাস থেকে আর কোনো সমস্যা হবে না কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট বা ফিল দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ, বা ফিল দ্য গ্যাপ। সো এই থিমগুলোকে মাথায় রাখলে তোমরা, আশা করি, আই হোপ তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এবং হচ্ছে একটু কনটেক্সট দিকে মাথা রাখবা আর রুলসগুলোর দিকে মাথা রাখবা, তাহলে একটা কম্বাইন করে এগুলোকে আনসার করতে পারবা, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে একটু টেকনিক্যালি গ্রামার রুলসগুলো মাথায় রাখবা। টেকনিক্যালি গ্রামারের রুলস মাথায় থাকার বিষয় না, এগুলো তো ভুলে যাওয়া, এটাই তোমার সবচেয়ে নর্মাল বিষয়, বাট একটু টেকনিক্যালি মাথায় রাখতে হবে, তাহলে দেখবা যেগুলো তোমরা অ্যাট দ্য লং টার্মে গিয়ে তোমরা এগুলোকে সাস্টেইন করে বা অ্যাপ্লাই করতে পারতেছো পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তো সবার জন্য দোয়া, সবার জন্য শুভকামনা রইল, ঠিক আছে? আল্লাহ হাফিজ, বাই।